বান্ধবীর বাইকে নিজের হবু স্বামী ভাবতে আমার গা শিউরে উঠলো, সাথে সাথে চরম পরিমাণে অবাক হলাম। এই মুহূর্তে আমার সামনে সবাই বসে আছে, আমার বান্ধবী ও তার বাবার সাথে বজ্জাত লোক মানে নীলার ভাই মিস্টার আরফান অব্র। লোকটা কেমন যেন ভাব নিয়ে পায়ের উপর পা তুলে ফোন গুতোচ্ছে, দেখে মনে হচ্ছে কোন এক দেশের রাজপুত্র। কি ভাব দেখো। নীলা আমাকে দেখছে আর মিটিমিটি হাসছে, যা আমার কাটা গায়ে নুনের ছিটার মতো মনে হচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। মেয়েটা পেটে পেটে এসব চলছিল তা আমি জানতামই না। ওকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর ওর ব্যবস্থা করছি। এসব ভাবতে ভাবতে নীলার আব্বু আমাকে প্রশ্ন করলো, মেঘাম্মু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি আম্মু। আজ অনেক খুশিও, তোমাকে আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। এটার মতো খুশি আর কিছুই নেই। আঙ্কেলের কথায় আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম। আঙ্কেল এমন কথায় নীলা বলে উঠলো, শুধু তুমি খুশি নাকি? আমি তো ভীষণ খুশি, আমার বান্ধবী আমার ভাবি, কি মজা। নীলার এমন কথায় উপস্থিতি সবাই হেসে উঠলো। আর অব্র ভাই আমার দিকে একবার তাকিয়ে আবার তার কাজে মন দিলেন। তাহলে এবার অনুষ্ঠান শুরু করা হোক, বলল। আমার ছোট বোন মিঠি আমার পাশে, আমার ছোট বোন মিঠি বসে আছে, তার পাশে টিয়া আর মিনু আপু। আর অব্র ভাইয়ের পাশে আমার বড় ভাইয়া মুহিত বসে আছে, তার পাশে আমার বড় বাবা, ফুপা, বড় আব্বু আর ছোট চাচু সবাই। আরো কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। এবার আমাকে অব্র ভাইয়ের সাথে বসানো হলো। আমার তো লজ্জা প্লাস কান্না দুটোই পাচ্ছে। তবে এই ভেবে আমি অবাক হচ্ছে, অব্র ভাই আমাকে বিয়ে করছেন কেন? উনি তো আমাকে দু চোখে সহ্যই করতে পারে না, কারণ আমি একটু বেশি চঞ্চল বলে। আর উনি গম্ভীর টাইপ মানুষ, খুব কম কথা বললে, যা আমার খুব অপছন্দের। উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, দেখতে মাশাআল্লাহ হিরোর মতো। হাইট 6 ফুট, জিম করা বডি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, আর মুখের ফেস তো সেই মায়াবী। চোখ দুটো করেন যা যে কোনো মেয়েকে ঘায়াল করবে নিমিশেই। হাসলে গালে টোল পড়ে। অবশ্যই এটা আমি আর একটা ছবিতে দেখেছি আর নীলার মুখে শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি, কারণ বজ্জারটাকে কখনো হাসতে দেখিনি আমি। দেখি শুধু মুখটা হুতুম পেঁচার মতো করে রাখতে সর্বদাই। রাত 12:20 বাজে। আমি ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে বেরোলাম। খুবই ক্লান্ত লাগছিল, এতগুলো মানুষের মধ্যে খুব আনইজি ফিল হচ্ছিল। এখন খুব ভালো লাগছে। বিছানায় গিয়ে আশ্রয় হয়ে বসলাম। তারপরে বেডের সাইডের পাশের টেবিলে থেকে হুমায়ুন আহমেদ এর রূপা গল্পের বইটা হাতে নিয়ে পড়ার জন্য। তখনই ফোনে টুং করে বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল অটোমেটিকলি। তার কারণ মেসেজটা হলো, এত রাতে শাওয়ার নেওয়াটা ঠিক হয়নি, ঠান্ডা লেগে যেতে পারে, সো নেক্সট টাইম যেন আমার ভুল না হয়, মাইন্ডেড। কোন উগান্ডারে আমি শাওয়ার নিয়েছি এটা জানলো কি করে? মস্তিষ্ক তো কাজ করাই বন্ধ করে দিয়েছে। এমনিতেই একটা হুতুম পেঁচা কবলে পড়েছি, আর এইটা কেডা? এই তুই কে রে? আমি শাওয়ার নিয়েছি তুই জানলে কিভাবে? বজ্জাত লিখে সে নাম্বারে সেন্ড করে দিলাম, কিন্তু এবার আর কোনো রিপ্লাই এলো না। তা দেখে আমি হতাশ হলাম, তাই ফোনটা পাশে রেখে বই পড়তে শুরু করলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই ঠক পাষাণ লোকটার কথা। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, মুখে ফুটে উঠলো তাচ্ছিল্যের হাসি। যাকে জীবনের সাথী হিসেবে চেয়েছিলাম, সে জীবনের সাথী হিসেবে চেয়েছে অন্য কাউকে, আর যাকে চাইনি সে আমাকে। হিসাবটা বড্ড বেমানান। 1 মাস আগের কথা। 2 বছরের রিলেশনের পর সে আমাকে বলছে, মেঘু আমি তোকে বিয়ে করতে পারবো না রে, সরি। আমি তার এহেন কথায় সূক্ষ্মভাবে তার দুচোখে আমার দুচোখ রাখলাম। ইতিমধ্যে তার কথাটা আমার কানে ঝুমঝুম করে বাজছে, হৃদয়ের কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হ্যাঁ মেঘু, আমি সত্যিই বলছি। মা বাবা কেউ তোর আমার সম্পর্ক মেনে নিবে না, এমনিতেও তোর বাবা মাও না। ওরা জানে তুই আমি শুধু দুজনেই চাচাতো ভাই বোন, কিন্তু আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো কিছুই জানে না। আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে, সেটা তো তুই জানিসই। আর বাবার মুখের ওপরে তো আমি কোনো কথাই বলতে পারি না, তুই জানিসই। এটুকু বলেই থামলো হৃদ ভাইয়া। আমি ততক্ষণ শুধু তার কথাগুলো শুনেই গেলাম, কোনো প্রতিবাদ করলাম না। মেঘু কিছু বল। তুমি কি আমায় ভালোবাসো হৃদ ভাইয়া? হ্যাঁ বাসি। শুধু বাসি? প্লিজ আমায় ভুল বুঝিস না আমার মেঘু। না, কেন ভুল বুঝবো তোমায়? এখন ঠিক বুঝেছি, আগে ভুল বুঝতাম। তার ছেলের হাসি দিয়ে বললাম আমি। মেঘু প্লিজ হৃদ ভাইয়া, আমাকে মেঘু বলে ডাকবেন না। আমার নাম মেঘা, আর মেঘু বলে ডাকার অধিকার শুধু আমার প্রিয় মানুষটার, আপনার না। তুই এটা বলতে পারলি মেঘু?
প্লিজ মেঘ বলে ডাকবেন না, মেঘা আমার নাম। আর এখন থেকে আপনি আমার চাচাতো ভাই আর আমি আপনার চাচাতো ছোট বোন। আশা করি কি বলেছি বুঝতে পেরেছেন। বলে ছাদ থেকে নেমে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে দরজার পাশে বসে পড়লাম। ডুকরে কেঁদে উঠলাম। কি বলবো রিত ভাইয়া, যে আমাকে বিয়ে করতে পারবে না, তাহলে কেন আমায় ভালোবাসা শেখালো? তার মায়ে কেন জড়ালো এই আমাকে? 2 বছরের সব স্মৃতি কি এত সহজে ভোলা যায়? না, যায় না। তবে আমি ভোলার চেষ্টা করব। আর যাই, নিজেকে কখনো কষ্ট দেব না। যে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে কষ্ট দেব। হ্যাঁ, রিত ভাইয়াকে তার অপরাধের শাস্তি দেব। এসব মনে মনে বলেই চোখ মুছে উঠে দাঁড়ালাম। এরপর থেকে রিত ভাইয়ের সামনে সামনে হলে কথা বলতাম না, তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিছুদিন হয় তিনি কিছু কাজের জন্য দেশের বাইরে গেছে। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকাল আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলাম। ফোনটা হাতে নিতেই দেখলাম সে আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, যা মেজাজটাই বিগড়ে দিল। কাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা আর নামাজ পড়বা, ঠিক আছে? মেসেজটা দেখে মাথা ঘুরে গেল। এই লোকটা জানলো কি করে আমি দেরিতে ঘুম থেকে উঠি? এ আবার কোনো প্রেতাত্মা নয় তো? না হলে এত কিছু জানে কিভাবে? বিষয়টা ভাবার মতো। এখন নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। হাতটা ছাড়ুন প্লিজ, লাগছে খুব। হাতটা এবার ভেঙে দিবেন নাকি? হ্যাঁ, সামান্য একটা কথার জন্য আপনি এমন কেন করছেন? পাগল নাকি আপনি? You know who I am? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। কে আপনি? আপনাকে চিনব না তো কে চিনবে? মুখ বাকি বললাম। এবার তিনি আগের চেয়ে দ্বিগুণ জোরে আমার হাত চেপে ধরলেন। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম। প্লিজ হাতটা ছেড়ে দিন না, আমি জীবনে আমার কথা বলবো না, প্লিজ। এবার তিনি আমার দিকে শীতল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আমার হাত ছেড়ে দিলেন। আমি হাত ছাড়তেই দৌড়ে ভার্সিটিতে ঢুকে পড়লাম। ক্যাম্পাসে বকুল গাছের তলায় বসে আছে নিহাল সহ আমাদের ফ্রেন্ড গ্রুপ। ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকটা বড় শ্বাস নিলাম। হাতটা চোখের সামনে ধরতেই বুকেতে স্যাট করে উঠলো। হাতটা মিস্টার অব্র 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। সেই দাগ লাল বর্ণ ধারণ করেছে, জ্বলছে খুব। ইচ্ছে করছে রাক্ষসটার নাকটা কেটে টিকটিকির লেজে ঝুলিয়ে দিই। সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে, এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হয় আমাকে এই প্রথম দেখলি? হাতে ফু দিতে দিতে ভুল। মেঘা, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার আমাদের ক্রাশের সাথে, না মানে অভ্রভাইয়ের সাথে। বললো জেরিন। তার সাথে সাথে তাল মেলালো রিমি, ভিবা, অর্পাও। তো আজই তো বলতে এলাম কাল বিয়ে ঠিক হয়েছে। এই তোরা আমার ভাবিকে এত হয়রান করিস না তো। এমনিতেই উনি হয়রান হয়ে এলেন। দুষ্টু হেসে বলল নীলা। আমি কঠোর দৃষ্টিতে নীলার দিকে তাকালাম। ও আমাকে দেখে একটা শুকনো ঢোক গেলে। এই নীলা পেতনির জন্যই এত কিছু। আহারে নদিনী, এত যখন ভাবির ধরো তো ওখান থেকে আমাকে একা ফেলে কেটে পড়লি কেন? ওর পাশে বসে ওর কান চেপে ধরে বললাম আমি। আহ, লাগছে মেঘা, সরি। ওমা, এখন ভাবির থেকে মেঘলা হয়ে গেলাম? বাবা, তুই আমার বান্ধবী, প্লিজ কানটা ছাড়, ব্যথা পাচ্ছি তো। এদের জানিস এই পেতনি কি করেছে? ওর মুখ বোঝা বাদর বাইরের গলায় আমাকে মুক্তোর মালা ঝুলিয়ে দিয়েছে। নীলার কান ছেড়ে দিয়ে বললাম আমি। হুম, জানি আমরা। নীলা আমাদের সব বলেছে। কি, তাহলে তোরা আগে থেকেই সব জানতি? রিমি, রিবা, জেরিন, অর্পা সবাই একসাথেই বলে উঠলো। কি, তোরা এত বড় বেইমানি করলি আমার সাথে? রে, আর আমরা তো তোর ভালোর জন্যই এই বেইমানিটা করলাম। তোরা জানিস আমার বিষয় সব, তাও তোরা কাঁদো কাঁদো কোনটা বললাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা যা করেছি সেটা ভালোই করেছি। তোর ভালোর গুষ্টি কিলাই, পায়ে পেয়ে করে হিসাব রাখবো তোরা আমার কি ভালো করলি। বলে বড় বড় পা ফেলে ক্লাসে গেলাম। নীলা, তোর ভাবিজি মনে হয় রাগ করেছে, তুই গিয়ে রাগটা ভাঙিয়ে দিস কেমন? চল তোরা, বলি সবে ক্লাসের দিকে গেল। তোরা আমার ভালো করতে গিয়ে যে খারাপটাই করেছিস তা আমি পই পই করে বুঝতে পারছি। ওই রাক্ষসটা এবার আমাকে গোস্ত কেটে তেলে ভেজে ফ্রাই করে খাবে। মনে মনে বলতে বলতে ক্লাসে ঢুকলাম। 1 ঘন্টা আগের কথা। ভার্সিটিতে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে নিচে আসতে দেখলাম নীলা সোফায় বসে আছে। কি, তুই এখানে এই সময়ে? কেন আসতে পারি না বুঝি? মুখটা ভার করে বলল নীলা। আমি সেটা বলিনি মিস নীলা পেতনি। মেঘা, তুই আবার আমাকে পেতনি বলি? কোমরে 2 হাত রেখে কিছুটা রেগে বলল নীলা। এই মেঘা, তুই নীলা মামনিকে রাগাচ্ছিস কেন? তো আমি কি করবো মা, তুমিই বলো। ও তোর হবু ননদি, তাই ওকে আদর যত্ন খাতির কর।
আমার খেয়ে আর কাজ নেই তো, আর যে ওকে খাতির করতে যাব বলে নীলার দিকে তাকে ভেঙচি দিয়ে বললাম আমি। আন্টি দেখো মেঘা কি বলছে। হয়েছে হয়েছে, তোরা ঝগড়া বন্ধ কর, এখন খেতে আয়। বলে চলে গেল, সাথে আমারও তার পিছনে গেলাম। এরপর দুজনে খেয়ে বেরিয়ে গেলাম। রাস্তার মোড়ে আসতেই আমাদের সামনে একটা গাড়ি দাঁড়ালো। গাড়িতে দেখি বুঝতে পেরেছি এটা অব্র বান্দরের গাড়ি। গাড়িতে ওঠো। এইটুকু বলে চুপ হয়ে গেল অব্র ভাইয়া। নীলা গিয়ে পিছনের সিটে বসলো। এই সাথে আমি পিছনের সিটে বসতে যাব, অমনি অব্র ভাইয়া বলে উঠলো, মিস মেঘা, আপনার কি আমাকে ড্রাইভার মনে হয়? হ্যাঁ তো, আপনি যেহেতু ড্রাইভ করছেন সেহেতু আপনি ড্রাইভারই। বলে জিপ কাটলাম। এ কি বলে ফেললাম আমি। অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো অব্র ভাইয়া। আমি কোনো কথা না বলে বাড়িয়ে তার পাশে গিয়ে বসে পড়লাম, নয়তো এখনই উনি আমার মাথায় তুলে আছাড় মারবে, আর নয় মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিবে। কিছুক্ষণ পর ভার্সিটিতে পৌঁছলে নীলা চট করে নেমে ভার্সিটিতে ঢুকে পড়লো। আমি ওর ব্যবহারে থ হয়ে গেলাম। তারপর আমি গাড়ি থেকে নামতে নিলে হাতে টান পড়লো। মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলাম অব্র ভাই আমার হাত চেপে ধরে আছে। আমি ভয় একটা শুকনো ঢোক গেলাম। কি 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 করছেন? একটু আগে আমি জানি তুমি কি বলছিলে। চোখের সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে বললেন তিনি। ড্রাইভার বলেছি, এটুকু বলে তিনি আমার হাতটা জোরে চেপে ধরলেন। তারপরের টুকু তো আপনার জানিনি। ভার্সিটিতে ক্লাস করাকালীন কারোর সাথে একটু কথা বলিনি। ক্লাস শেষে একাই ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি চলে যাই। এখন বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি। বিকেল 4:30 বাজে। আকাশ আজ ভীষণ মেঘলা করেছে। বড় বড় সাদা তুলোর ন্যায় মেঘগুলো কালো কালারের ন্যায় ধারণ করেছে। মনে হয় এখনই ভয়ঙ্কর ঝড় হওয়া শুরু হবে। শোষক করে ঠান্ডা বায়ু মিশ্রিত বাতাসগুলো গ্রিল বেদ করে আমার সর্বাঙ্গ শুয়ে যাচ্ছে। গায়ের লোমকূপগুলো জেগে জেগে উঠছে ঠান্ডা বাতাসের স্পর্শে। কেঁপে কেঁপে উঠছি মাঝে মাঝে। মনটা কেমন যেন আনজান করছে, কিন্তু কেন এমন হচ্ছে তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎ হঠাৎ আমার এমন হয়। বিশেষ করে সেদিনের পর থেকে হৃদ ভাই আমাকে রিজেক্ট করেছিল। হৃদ ভাইকে আমি অনেক ভালোবাসতাম। সেদিন ওনার কথাগুলো শোনার পর আমার পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে গিয়েছিল। মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত হয়েছিলাম, কিন্তু তার মধ্যে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হয়ে সবার সাথে মিশে হেসে খেলে বেরিয়েছিলাম। কিন্তু মনের ভিতরটা তখন রক্তক্ষরণ হচ্ছিল। হৃদয়টা কাচের ন্যায় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এখন আমার একটাই প্রশ্ন, আমার এই ভাঙা হৃদয় কি জোড়া লাগবে কখনো? শুনেছি ভাঙা হৃদয় জোড়া লাগে না। তাহলে এসবই ভাবছি, তখনই চেয়ারে রাখা ফোনটা টুং করে বেজে উঠলো। ফোনে হাত দিয়ে দেখলাম সেই আননোন নাম্বার থেকে মেসেজটা পড়ে আমার দু চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। যাকে ভালোবাসি না, যাকে আমি দু চোখে সহ্য করতে পারি না, তাকে স্বামী হিসেবে কিভাবে মানবো? কিভাবে? উত্তর দিতে পারিস মিটি? আপু, তুই এসব কি বলছিস বলতো? অব্র ভাইয়া কোন দিক দিয়ে খারাপ বলতো, যে তাকে তুই দুই চোখে সহ্য করতে পারি না? জানি না রে, বাট ওনার চলাফেরা মোড আমার একদমই পছন্দ না। তুমি সবসময় পারফেক্ট মানুষকেই পছন্দ করো, নিজের যাকে ভালো লাগে তাকে প্রাধান্য দাও। কেন বলো তো? হৃদ ভাইয়া তো তোমার পছন্দের মানুষ ছিল, এখনো কি সে তোমার পছন্দের মানুষ আছে বা ভালোবাসার? তোমার যাকে ভালো লাগে না তাকে অন্য কারো ভালো লাগতে পারে, হয়তো বা ভীষণ। তোমার অপছন্দের মানুষটাকে যদি অন্য কারো ভালো লাগে, তাহলে তোমার সেই মানুষটার ভালো দিক ভালো গুণ সব প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে হবে। তারও কিছু স্বভাব, কিছু ভালো লাগা, তার মনের কথাগুলো তোমায় বুঝতে হবে। তবেই তুমি সেই মানুষটার প্রতি বিরক্ত হবে না, তার প্রতি তোমার সেই মুগ্ধতা তৈরি হবে। সব সময় একটি মানুষ তোমার সামনে যা দেখায়, ভিতরে তো সে তেমন নাও হতে পারে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে কথাগুলো বললো মিঠি। আমি অবাক হয়ে মিঠির কথাগুলো শুনে যাচ্ছি। এইটুকুনি একটা মেয়ে, অথচ তার কথাগুলোর অর্থ বিশাল। আসলে কথাগুলো একদম ঠিক। মেয়েটা অনেক বুঝদার। হ্যাঁ, এতটা বুঝদার হয়তো আমিও না। ঠিক বলেছিস, হয়তো আমি একটু বেশি নেগেটিভ ভাবি অব্র ভাইয়ের ব্যাপারে। মিহি কণ্ঠ বললাম আমি। আপু, আমার অ্যাসাইনমেন্ট লেখা বাকি আছে, আমি গেলাম বলে চলে গেল মিঠি। মিঠি মেয়েটা ছোট থেকেই বড় শান্তশিষ্ট, বুদ্ধিমান ও সহনশীল। এবার মিঠি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে, আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে উঠবো। 2 বছরের ছোট বড় আমরা, অথচ দুজনই বন্ধু। কেউ বলবে না আমরা দুজন বোন, সবাই বলবে আমরা বন্ধু। না চেহারার মিল, না ব্যবহারের আচরণে। গেলাম। আপুরে, প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা যেমন তুই ভোগ করছিস, তেমন আমিও। ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে
অন্য কারো হতে দেখা বড্ড কষ্টকর, বলতে গেলে ভয়ঙ্কর এক গুমরানো যন্ত্রণা। যদি সেটা হয় ওয়ান সাইডেড লাভ, এই যন্ত্রণা নিজের মনের মধ্যে থেকে ধীরে ধীরে নিজের সর্বস্ব গ্রাস করে ফেলে। না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। কথাগুলো মনে মনে বলে চোখের কোণে এক ফোঁটা জল যত্নে মুছে মুছে ফেললো মিঠি। তার নিজের রুমে চলে গেল। ছাদের এক কোণে হাঁটু করে বসে চোখ বুজে গিটারের টুংটাং আওয়াজ তুলছে অব্র। তার পাশেই বসে আছে নীলা। ভাইয়া একটা গান গানা প্লিজ, আমার কিউট ভাবিকে ডেডিকেট করে প্লিজ। মৃত কণ্ঠে বলে উঠল নীলা। অব্র চোখ বন্ধ করে অবস্থায় নীলার কথা শুনে মুস্কি হাসলো আর গলায় সুর তুলল। ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ও হে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ও হে এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না। তোমার হৃদয়ে রাখিতে আমার স্বার্থ কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয় রাখিতে। মাঝে মাঝে কেন দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে কেন দেখা পাই, চিরদিন কেন পাই না। গানটা শেষ করে চোখ খুলল অব্র। ঠোঁটে কোনো মিষ্টি হাসি। সেই হাসির কারণে গালের মধ্যভাগের টোলটা লুকোচুরি খেলছে। নীলা এক দৃষ্টি চেয়ে দেখছে তার ভাইকে আর ভাবছে আগের অব্র আর এখনকার অভ্রকে আকাশ পাতাল তফাৎ। তার বদমেজাজি রাগী গম্ভীর ভাইটা এখন অনেকটাই পাল্টে গেছে। সে একমাত্র তার চঞ্চল দুষ্টু বান্ধবী মেঘলার জন্য। উফ, এখন তার বান্ধবী নয়, ভাবি। হঠাৎ দমকা হওয়ার মতো আমার হৃদয়কে প্রেমের স্পর্শে ছুঁয়ে গেল সে। তার কাজল রাখা চোখে ভয়ঙ্করভাবে নিঃশব্দ হয়ে পড়লাম। তার খোলা চুলের মিষ্টি ঘ্রাণ আমায় বারংবার মাতাল করেছে। তার চোখের অতল স্পর্শ করতে পারলেও সেটা পারেনি। কেন পারেনি বলতে পারিস নীলা? অব্র আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো নীলাকে। ভাইয়া, মেঘার হৃদয়ের সবটা জুড়ে বসত করছে হৃদ ভাইয়া। দীর্ঘ 2 বছর ধরে খুব ভালোবাসে মেয়েটার হৃদ ভাইয়া, আর সেই জন্যই সে তোমার চোখের ভাষা বুঝতে পারছে না বা চাইছে না। নীলা ধীরে ধীরে বলল কথাগুলো। নীলার কথা শুনে অব্র বুকের চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। হৃদয়টা ভারী হয়ে এলো। ধীরে ধীরে করে কাঁপতে থাকা তার হালকা গোলাপি ঠোঁটগুলো হার্টবিট দ্রুত চলছে। হয়তো আমি একটু বেশি করে ফেলেছি। অযাচিত ভাবে এসেছে সে আমার জীবনে, এই অন্ধকারাচ্ছন্ন জীবনে এক টুকরো আলো হয়ে। ভাইয়া, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই মেঘলা তোমারই হবে। খুব করে ভালোবাসবে তোমাকে। মলিন হেসে অভ্রকে আশ্বাস দিল নীলা। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে গাঢ় করে কাজল দিচ্ছে। তখনই বিছানার উপর থাকা ফোনটা টুং করে বেজে উঠল। সময়কাল মাত্র 3 সেকেন্ড, মানে মেসেজ এসেছে, কল নয়। দুপা এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম লাক্স সাহেব মেসেজ করেছে। নিচে তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি এসো, 2 মিনিট সময় দিচ্ছে, মাইন্ডেড। মেজাজটা দেখে মেজাজটাই বিগড়ে গেল। এই হুতুম পেঁচাটা আমার পেছনে আঠার মতো চিপকে আছে। যত নিজের কাছ থেকে ছাড়াতে চাই ততই আরো চিপকে যায়। বিয়ে না হতে এত অধিকার ফলায় না জানি বিয়ের পর কি করবে। কাল রাতে এই লাক্স সাহেবের জন্য বৃষ্টিতে ভিজতে পারিনি। শুধু মেসেজে লিখেছে, খবরদার বৃষ্টিতে ভেজার কথা মনে আসবে না। আর যদি বৃষ্টিতে ভিজো তাহলে কালকের কথা তো মনে আছে তোমার। মেসেজটা পড়ার পর কিছুক্ষণ থমকে গিয়েছিলাম। মস্তিষ্কে দানান দিয়েছিল এটা সেই হুতুম পেঁচার অব্র। আর এই 2 দিন ধরে উনি আমাকে থ্রেট দিয়েছে। একটু ভাবতেই মনে হলো লেট হয়ে গেছে। তাই বিছানার উপর থেকে ব্যাগটা নিয়ে দ্রুত নিচে নামতেই সময় চোখে
পড়লো সোফায় বসে থাকা হৃদ ভাইয়ের উপর। তিনি একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। বুকটা ধক করে উঠল। কেমন এক অদ্ভুত যন্ত্রণা অনুভব হচ্ছে হৃদয়ে, অথচ মস্তিষ্কে লাল সিগন্যাল দিচ্ছে। সেটা হলো রাগের। রাগ হচ্ছে কিছুটা বেঈমানটাকে দেখে। তবু নিজেকে সামনে স্বাভাবিকভাবে নিচে নামছিলাম। নিচে বড় আম্মুর টেবিলে খাবার পরিবেশন করছে। আম্মু হয়তো উপরে, তাই বড় আম্মুকে বললাম, বড় আম্মু আমি ভার্সিটি যাচ্ছি, ক্যান্টিনে খেয়ে নিব। আরে এত তাড়াহুড়ো কেন, খেয়ে যা। না গো, তোমার জামাই ওয়েট করছে, ওর সাথে আজ ব্রেকফাস্টটা সেরে নেব, কেমন? মিষ্টি হেসে বললাম আমি। আমার কথায় মিষ্টি হাসলো বর্মা। আর অপরদিকে হৃদ ভাই আমার কথা শুনে 440 ভোল্টের ঝাটকা খেলেন। সুরজ খেয়ে চেয়ে আছে আমার দিকে। আমি মিটমিট করে হাসতে হাসতে বাসা থেকে বেরিয়ে গেলাম। মা কি বলছি মেঘা? কেন রে, তুই জানিস না মেঘলার বিয়ে ঠিক হয়ে গেছে? আকন্দ সম্পন্ন হয়েছে কিছুদিন হলো। না তো। মেঘা বলেনি তোকে? আমরা জানি মেঘলা হয়তো তোকে সবকিছু বলেছে, তাই আমরা নতুন করে কিছু বলতে যাইনি। ঈদের বুকটা মোচড় দিয়ে উঠলো, কিন্তু কেন তা নিজেও জানে না। সে তো মেঘাকে ভালোবাসে না, তাহলে এমন কষ্ট কেন হচ্ছে মেঘার বিয়ের কথা শুনে? ইজি মিস্টার ভাইয়া, আমি আইসক্রিম খাবো আজ, আপনার তরফ থেকে আমার পার্টি প্লিজ। উত্তেজনা অভ্র ভাইকে ডাকলাম আমি, অথচ কথা বলে নিজে নিজে অবাক হলাম, খুবই অবাক। কে বলছে আমি এখন আপনাকে ভালোবাসি? আমি আপনাকে আর ভালোবাসি না, আমি আপনাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা, বেঈমান কোথাকার। এইটুকু বলে নিজের হাত থেকে হৃদ ভাইয়ার হাতটা ঝটকায় ছাড়িয়ে নিয়ে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে গেলাম। চোখে জমে গেছে কষ্টে নোনা জল, অদ্ভুত যন্ত্রণায় কাতরাচ্ছে এই হৃদয় আমার। হৃদ ভাইকে দেখলে রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করে। আজকে এই পরিণতির জন্য আমি দায়ী। আমি যদি হৃদ ভাইকে এতটা ভালো না বাসতাম, না বিশ্বাস করতাম, তাহলে এমনটা হতোই না। 6 মিনিট আগের কথা। কিছুক্ষণ আগে ছাদে গিয়েছিলাম শুকনো কাপড়গুলো তুলতে। ছাদে উঠতে হৃদ ভাই আমার হাত টেনে দেওয়ালের সাথে চেপে ধরে আর বলে, মেঘু, সত্যি কি তুই এই বিয়েতে খুশি? অবশ্যই, আমি খুব খুশি। মনের মতো একজন পেয়েছি, হ্যান্ডসাম, স্টাইলিশ, একজন বড় ইঞ্জিনিয়ার, বলতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট একজন মানুষ তিনি। তাহলে এমন একজনকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি কেন খুশি হব না? আজব, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম আমি। মেঘু, তুই আমাকে ভালোবাসিস, তাহলে অন্য কাউকে? তারপরের টুকু তো আপনারা জানেনই। রুমে বসে এসব ভাবছি, তখনই দরজায় কেউ কড়া নাড়লো। চোখ মুছে দরজা খুললাম। দরজার বাইরে নীলা দাঁড়িয়েছে। ওই দুপাটি দাঁত বের করে হেসে রুমে ঢুকলো। কি তুই এই সময় এখানে? অবাক হয়ে বললাম আমি। কেন আমি আসতে পারি না বুঝি? এখন এটা আমার ভাবির বাড়ি, তো আমি যখন তখন আসতেই পারি। হয়েছে, আরে নেকা সাজতে হবে না। এবার বল কেন এসেছিস? আজ এখানে থাকবো, ভাইয়াও এসেছে, আর বাবা আজ কোম্পানির কাজে মালয়েশিয়া গিয়েছে। তোর আব্বু মানে আঙ্কেল আমাদের আজ ইনভাইট করেছে। তখনই রুমে ঢুকলো মিঠি আর টিয়া। সবাই এসে আমাকে দেখে মিটমিট করে হাসতে লাগলো, বাট এর কারণটা আমি বুঝলাম না। বুড়ো কুসকে বললাম, কি রে তোরা আমাকে দেখে হাসছিস কেন? আমাদের হ্যান্ডসাম ধুলা ভাইয়ের চোখ দুটো মেঘলা আপুকে খুঁজছে, এত সুন্দর সুন্দর শালি থাকা সত্ত্বেও। সেটা তো অবশ্যই, আমার ভাই অন্যদের মতো লুচু না, সে শুধু তার হবু বউকে দেখবে আর কাউকে নয়। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। দেখতে হবে না দুলাভাইটা কার। মিঠি টি শার্টের কলার ঝুঁকিয়ে বলল, তোরা থাকতো দুলাভাইকে নিয়ে, আমি গেলাম বলে রুম থেকে বেরিয়ে গেলাম। দুলাভাই আমার কানটা ঝালাপালা করে দিল আল্লাহ। বিড়বিড় করতে করতে এসে বলতে বলতে সিঁড়ি দিয়ে নামতে গেলে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ আমাকে ধরে ফেল। ভয়ে ভয়ে চোখ দুটো বন্ধ হয়ে গেল। পিটপিট করে চোখ খুলে দেখলাম মিস্টার অব্র আমার কোমর জড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। তার এমন করে তাকানো আমার অস্বস্তি লাগছিল। এই যে ছাড়ো না মায়, আর কত দেখবেন আমায়? নিজের হবু বউ কেমন ভাবে দেখছেন যেন জীবনে কোনোদিন দেখেনি। দুষ্ট হেসে বললাম আমি। আমার কথাই ভেবাচাকা খেয়ে গেলেন। হালকা কাশি দিয়ে আমাকে দাঁড় করে কিছুটা দূরে সরে গিয়ে এলেন তিনি। আমি এবার তার কাছে গিয়ে পায়ের পাতা উঁচু করে তার গলা জড়িয়ে ধরলাম। তিনি আমার এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেলেন। বোঝার চেষ্টা করছেন আমাকে হয়তো। কি ব্যাপার স্যার? আপনাকে কিন্তু আজ অনেক হ্যান্ডসাম লাগছে। চোখ মেরে তাকে বললাম। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন তিনি। আমি তাকে অবাক করে দিয়ে ডান গালে টুপ করে একটা চুমু খেয়ে বললাম আমি,
হ্যাঁ ডিয়ার হবু হাজবেন্ড, আমি ঠিকই আছি বলে হাসতে হাসতে নিচে চলে গেলাম। তিনি আমার দিকে অবিশ্বাস্য চোখ নিয়ে তাকিয়ে আছে, নিজেকে হাঁপাতে লাগলাম। উফ মেঘা, তোকে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। কি অভিনয়টা না করলি তুই, নিজেকে নিজেই বললাম। ওনার অত কাছে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল, বুকটা ধুকবুক ধুকবুক করছিল, ভয় হচ্ছিল যদি হনুমানটা কষিয়ে আমার দুটো চোর বসিয়ে দিত তখন। এখন না জানি এখন আমাকে কি ভাবছে তিনি। সে যাই হোক, একজন তো জ্বলতে দেখলাম, এতে আমার এই ক্ষত বিক্ষিপ্ত হৃদয়ে মলম লাগানোর মতো শান্তি পেয়েছি। কিছুক্ষণ আগে যখন আমাকে মিস্টার অব্র আমাকে পড়ে যেতে নিয়ে ধরে ফেললেন, তখনই চোখ খুলতে আগে আমার চোখ পড়ে হৃদের উপর। তিনি ঠিক মিস্টার অব্র ভাইয়ের পেছনে ঠিক রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, আর ঈদ ভাইয়া জ্বালাতে এই কাণ্ডটা করলাম এইসব ভাবছে, আর আমাকে ডাকলো আম্মু। মেঘা, এদিকে আয় তো একটু। মা, কি হয়েছে মা বলো? এগুলো ধর, এগুলো নিয়ে ছাদে যা। ওখানে ছোটরা সবাই আছে, কিছুক্ষণ ওখানে আড্ডা দিবে নাকি মিঠিরা? ও আচ্ছা। না বললেই নাস্তার ট্রেটা হাতে নিয়ে উপরে গেলাম। উপরে কেউ নেই, হয়তো সবাই ছাদে গেছে, তাই ছাদের দিকে গেলাম। ছাদে সবাই গোল হয়ে বসে আছে, হৃদ ভাইয়াও আছে। আমি গিয়ে নাস্তার ট্রেটা টেবিলের উপর রাখলাম। আমার চোখ গেল অব্র ভাইয়ার উপর। তিনি ছাদের এক কোণে দাঁড়িয়ে ফোনে হয়তো কারোর সাথে কথা বলছে। মেঘাপু বস বলে আমার হাত টেনে নিয়ে টিয়ার পাশে বসিয়ে দিল মিঠি। টিয়ার আরেক পাশে বসলো মিঠি, মোহিত ভাইয়া পাশে নীলা, আর আরেক পাশে হৃদ ভাইয়া, আর তার পাশেই হয়তো অব্র ভাইয়া বসবে। মেঘাপু একটা গান গা। না না না, আমি গান পারি না। না, তোকে গাইতেই হবে প্লিজ। হ্যাঁ, তোকে গাইতেই হবে। হ্যাঁ, নয়তো তোকে নাচতে হবে। কি বলিস সবাই? বলে উঠলো মিঠি। মিঠির কথায় সায় দিল হৃদ ও অব্র ভাইয়া বাদে সবাই। এই না 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 না, আমি গান গাইবো বাট নাচতে পারবো না প্লিজ। তোরা তো জানিস আমি নাচতে পারি না। তাহলে গাওয়া স্টার্ট কর, তোর গান দিয়ে আড্ডা শুরু হোক। दिल का दरिया बह ही गया, इसको इबादत बन ही गया, खुद को मुझे तू सब दे, मेरी जरूरत तू बन गया, बातें दिल की नजरों ने की, सस के रहा तेरी कसम, तेरे बिन अब लेंगे एक भी दम, तुझे कितना चाहे लगे हम, तेरे बिन अब लेंगे एक भी दम, तुझे कितना चाहे लगे हम। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। গান শেষ হতে সবাই হাততালি দিয়ে আমার চোখে গিয়ে পড়লো অপরের পর। তিনি অবাক দৃষ্টি চেয়ে আছেন আমার দিকে, আমি তার দিকে চেয়ে চোখ সরিয়ে নিলাম। অব্র অবাক হয়ে তার প্রিয়সীকে দেখছে, পুরো স্তব্ধ হয়ে গেছে সে। মেঘলা গান শুনে, গানটা অব্রের আগে থেকে খুব পছন্দের, আর না চাইতেও আজ সে তার প্রিয় গানটি প্রিয় মানুষের মুখে ছিল। অনুভূতি পুরোপুরি ভাবে অন্যরকম। জিজু এসে এখানে। উনি এসে বসলো হৃদ ভাইয়ার পাশে। জিজু একটা গান গাও না প্লিজ, আপুকে ডেডিকেট করে। হ্যাঁ ভাইয়া প্লিজ। ওকে ওকে, আমার শালিকারা যেহেতু আবদার করেছে সেহেতু অবশ্যই। মেঘলা আপু দেখো আমাদের জিজু কতটা ভালো। আমি টিয়ার কথা শুনে মুখ বাঁকালাম, বাট কিছু বললাম না। অব্র গান গাইতে শুরু করলো। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ, তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। এদিকে সবাই মুগ্ধ হয়ে অব্র ভাইয়ার গান শুনছে, শুধু হৃদ ভাইয়া বাদে। তিনি রাগি রাগি ভাব নিয়ে বসে আছে, চোখগুলো তার লালচে আভায় ছেয়ে গেছে। নামান বলছি, আমাকে নামান। আমি কি ছোট বাচ্চা নাকি আমাকে কোলে করে নিতে হবে? ঢ্যাং ঢ্যাং করে সবার সামনে আমাকে কোলে নিতে আপনার একটু লজ্জা লাগে না? বেলাস কোথাকার শয়তান একটা। একটু বলে যে অব্র ভাইয়ের মুখের দিকে তাকিয়েছি, অমনি আমার আত্মা ফুসফুস সব উড়ে গেছে।
এলিয়েনের মতো চোখগুলো লাল হয়ে গেছে। সেই দৃষ্টিকে আমাকে ভয়ঙ্কর কিছু জানান দিচ্ছে। দাঁতে দাঁত চেপে হয়তো রাগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অব্র ভাইয়া। সিঁড়ি বেয়ে রুমে নিয়ে বেডরুমের দরজা ঠাস করে বন্ধ করে দিয়ে বিছানার দিকে এগোচ্ছে অব্র ভাইয়া। তা দেখে আমি শুকনো ঢোক গিলে নিলাম। কোনো রকমে রাগ মাথায়, কেন রাগের মাথায় এত পেস পেস করতে গেলাম? এখন কি হবে? আল্লাহ রক্ষা করিও আমায় হনুমানটার হাত থেকে। হঠাৎ আমায় ধপ্পাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল অব্র হনুমানটা। ব্যথায় কুকে এক প্রকার চিৎকার দিলাম আমি। কোমর হয়তো আর আস্ত নেই, হাড় হাড্ডি যা আছে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ব্যথায় কান্না করে দিলাম আমি। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, সাথে অব্রটারও। চোখ বুজে কান্না করছি। হঠাৎ কারো উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। চট করে চোখ খুলে যা দেখলাম তাতে আমার চোখগুলো অটোমেটিকলি রসগোল্লার মতো হয়ে গেছে। কারণ অব্র ভাইয়া আমার খুব কাছে, 2 ইঞ্চি মতো ফাঁক আছে আমাদের মধ্যে ব্যবধান। ভাইয়া আর কিছু বলতে পারলাম না। তার আগে অব্র ভাইয়া তার ঠোঁটটা আমার ঠোঁটে মিলিয়ে দিল। আমি তো আমাকে চরম পর্যায়ে পৌঁছে গেছি। হঠাৎ তিনি আমার ঠোঁট রুটি ফাড়াপে কামড়তে লাগলো। ব্যথা ছটফট করতে লাগলাম। এতে তিনি আরো দ্বিগুণ জোরে জোরে আমার ঠোঁট কামড়তে লাগলো। চোখের কোণ বেয়ে ব্যথার বহিঃপ্রকাশ ঘটছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলাম, কিন্তু তার এতে কোনো ভাবান্তর নেই। তিনি আরামসে আমার ঠোঁট কামড়ে তুলেছে। কিছুক্ষণ পর অব্রের রাগ কমে গেলে সফটলি কিস করতে লাগলো তার মায়াপরীকে। ডুবে গেল তার মায়াপরীর উষ্ণ গোলাপি ঠোঁটগুলোতে। প্রায় 4 মিনিট পর ছালো মেঘাকে। দুজন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। অব্র নিজেকে খুব করে কন্ট্রোল করার চেষ্টা করছে। অব্র হনুমানের কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে বিছানা ছেড়ে নেমে বাইরে যেতে লাগলো। অমনি পেছন থেকে অব্র ভাইয়া আমার হাত টেনে তার বুকের সাথে আমার পিঠ মিশিয়ে নিল। কিছুটা কেঁপে উঠলাম আমি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, কেঁদে কেঁদে বললাম আমি। অমনি আমার চুলগুলো এক সাইডে করে ঘাড়ে তার থুতি রাখলো। কেমন লাগলো মিসেস মেঘা? নিশ্চয়ই ফিলিংসটা জোর ছিল। এমন ফিলিংস আরো আসবে তোমার জীবনে যদি তোমার এই হবু বরটাকে রাখাও। কিছু করার আগে তার পরিণামটা আগে ভেবে নিও। বলেই আমার কাঁধে একটা কিস করে দরজা খুলে হন হন করে চলে গেলেন তিনি। আমি এখন স্ট্রেস হয়ে আছি। কেমন এক যন্ত্রণাময় অনুভূতির সাথে পরিচয় করালো এই আজব গম্ভীর বদমেজাজে হনুমান অব্রটা। মনে মনে বলি বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে কাঁদতে লাগলাম। ঠোঁটগুলো কেমন ব্যথা করছে। কিছুক্ষণ আগে সবাই আড্ডা শেষ করে নিচে যাওয়ার জন্য উঠে পড়ছিলাম, সাথে আমিও। কিন্তু উঠতে গিয়ে ওমাগো বলে নিচে বসে পড়লাম। কি হয়েছে আপু? বসে পড়ে যে পায়ে ব্যথা পেলে কিভাবে? পায়ে রগটা টান মেরেছে হয়তো। আবার হাত ধরে ওঠার চেষ্টা করো বলে মিঠি আমার হাত ধরে উঠাতে চেষ্টা করলে পুনরায় উঠতে নিলে আবার বসে পড়লাম। উঠতে গেলে ব্যথায় বসে পড়ি। এবার এগিয়ে এলো হৃদ ভাইয়া। হৃদ ভাইয়া বলল, তোর তো ছোটবেলা থেকে বেশিক্ষণ বসে থাকলে পায়ের রগ টান মারে। আয়, আমি তোকে রুমে নিয়ে যাচ্ছি। বলে আমাকে ধরতে যাবে পাজা কোলে নেওয়ার জন্য। তখনই সামনে এসে দাঁড়ালো অব্র ভাইয়া আর বলল, থাক ভাইয়া, আর কত সেবা করবেন বোনের? এবার তো তার হবু স্বামীকে একটু সেবা করার সুযোগ দিন। অনেক করেছেন আমার হবু বউয়ের জন্য, তার আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বলতে বলতে আমাকে পাজা কোলে তুলে নিল অব্র ভাইয়া। আমি অবাক হয়ে তাকালাম হৃদ ভাইয়ার দিকে। সবাই আমাদের দেখে মিটমিটিয়ে হাসছে, যা দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলতে লাগলাম। তারপরের টুকু তো আপনারা জানেনই। আমি তো মেঘাকে ভালোবাসিনি, তাহলে কেন মেঘা আর অভ্রকে একসাথে দেখলে আমার হিংসা হয়, রাগ হয়? কেন কেন কেন? রুমের মধ্যে রেগে ফ্লাওয়ার বক্স ভেঙে কথাগুলো বলল হৃদ। আপনি কেন বোঝেন না আমি আপনাকে ভালোবাসি? কেন? একজনের কলার চেপে ধরে বলল কথাগুলো। কিন্তু মিস নীলা, আমি তো আপনাকে ভালোবাসি না। ছেলেটি ডেভিল হেসে বলল, একটু ভালোবাসলে কি হয় বলুন তো? আমার মাঝে কি কমতি আছে বলুন যে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আপনার মধ্যে অনেক কমতি আছে মিস নীলা, সেটা আপনি নিজেও জানেন না। কি সেই কমতি বলুন? ছেলেটি কিছু না বলে নীলার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে ছাদ থেকে নিচে নেমে গেল। নীলার হতাশার নিঃশ্বাস ছেড়ে ছাদের রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার আকাশ পানে তাকিয়ে এইটুকু পরে, ডুবি ডুবি ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কেন বুঝেন না আমি আপনাকে খুব ভালোবাসি? প্রতিটি রাতের ঘুম আপনি আমার হারাম করেছেন। আমার হাসি খুশিময় দুনিয়াটাকে থমকে গেছে শুধু আপনার কারণে। প্রতিবারই হৃদয় আপনার জন্য ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে।
ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা আপনি বুঝবেন না। ওয়ান সাইড লাভে যে কত কষ্ট যন্ত্রণা তা শুধু তারাই জানে যারা দিনের পর দিন একতরফা ভালোবেসে আসছে। মিসেস নীলা, আমি আপনাকে খুব ভালোবাসি, অতিরিক্ত চাই আপনাকে। হ্যাঁ, আপনাকে নিজের করে নিব। আর কটা দিন অপেক্ষা করো, সময় আসলেই তুমি সবটা জানতে পারবে। নীলার ভালোবাসার মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো বললো। এদিকে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। চট করে চোখ খুলে দেখলাম নীলা এসে পাশে শুয়েছে। আমি কিছু না বলেই মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। আবার অব্র শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ কোনো এক নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজ সিন করতেই রাগে কপালে রগ ভেসে উঠলো অব্রের। ইউ ইডিয়েট রাস্কেল, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ভালোবাসতে হবে। তুই চাইলেও আমার, তুই না চাইলেও আমার। তোকে নিজের কাছে বন্দি করে রাখবো আজীবন। তুই শুধু আমার, হ্যাঁ তুই শুধুই আমার। এই অভ্রের শুভ্রপুরী তুই। কথাগুলো মনে মনে বলে ডেভিল ইসমাইল দিল অব্র। একের পর এক সিগারেট ছাদে দাঁড়িয়ে ফুকে যাচ্ছে অব্র। সিগারেটের বিষাক্ত ধোঁয়া অব্রকে ঘিরে ধরেছে। রাত প্রায় 11টা বাজে, কিন্তু অব্রের চোখে ঘুম নেই। তাই তো ছাদে দাঁড়িয়ে আছে। সঙ্গী হিসেবে আছে তার সিগারেট। মেঘাকে কাল অনেক কষ্ট দিয়েছে অব্র, এতেও অবশ্য মেঘার দোষ ছিল। মেঘা তখন যদি অব্রকে ওইসব উল্টাপাল্টা কিছু না বলতো তাহলে হয়তো অব্র না রাগ উঠতো, না মেঘলাকে শাস্তি পেতে হতো। কাল রাত থেকে এ পর্যন্ত মেঘলার সাথে কথা হয়নি অব্রের। আজ সকালে মেঘলাদের বাসা থেকে ফিরেছে অব্র ও নীলা। নীলাকে বাসায় রেখে অব্র অফিসে চলে গেছে। একেবারে রাত 9টায় বাসায় ফিরবে সে। ফ্রেশ হয়ে নীলা সহ ডিনার করে ছাদে আসে অব্র। মাথায় তার এখনো রাগ টকবক করছে কাল রাতে সেই পিকগুলো দেখে, যেখানে মেঘলা রেত সহ বৃষ্টিতে ভিজছে, হাত ধরে রাস্তা পার হচ্ছে, দুজনে দুজনকে দিকে তাকিয়ে আছে। কখনো বা দুজন কড়া রোদে এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে। আর এই পিকগুলো একটা আননং নাম্বার থেকে সেন্ড হয়েছে অপরর ফোনে। তবে অপর জানে এই কাজটা কার, তাই তার মাথায় রাগ চড়ে যায়। পিকগুলো দেখে হৃদয়ে অদৃশ্য বর্ষণ ঝরতে থাকে, আর অক্ষত হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে রক্তক্ষরণ হচ্ছে। এসব শুধু অভ্রই বুঝতে পারছে, অন্য কেউ না। কারণ ইয়ারফোন গুজে রুমে শুয়ে আছি, মনটা একটু ভালো নেই। একজন হলো রিত বেইমান, আরেকজন হলো হনুমান খাটাস এলিয়েন অব্র। এই দুজন হয়তো আমাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর প্ল্যান করছে। একজন ভালোবাসার নাম করে ঠকালো, আর একজন ও বর বলে যা ইচ্ছে তাই করছে। কাল অব্র ভাইয়ের ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। মানুষটা না যতটা মুগ্ধ করেছে আমায়, তার চেয়ে দ্বিগুণ বিষিয়ে দিয়েছে এই হৃদয়। একজনকে ভালোবাসা শুধু ধোকাই হয়তো আমার প্রাপ্য ছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানি না। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে দেখি আগে ব্যালকনিতে গেলাম। ইতিমধ্যে সূর্যে এই মিষ্টি আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। গ্রিল ভেদ করে মিষ্টি এক ফালি রোদ এসে পড়ছে আমার কপালে। পাখির কিচির মিচির ও শোনা যাচ্ছে। সাদা মৃত্যু বাতাস বইছে। শুভ্র সতেজ আবহাওয়া, একটা লম্বা নিঃশ্বাস নিলাম। সব মিলে এক অমায়িক সৌন্দর্য সেজে উঠছে প্রকৃতি। হঠাৎ চোখ যায় ব্যালকনিতে এক কোণে পড়ে থাকা গোলাপের তোড়া, সাথে একটা গিফট বক্স। অবাক হয়ে দুপায়ে গিয়ে ফুলের তোড়া আর বক্সটা হাতে তুলে নিলাম। উল্টে দেখলাম কোনো রকম মেনশন কার্ড নেই। এতে আরো বেশি আশ্চর্য হলাম। কে আমায় গিফট দিতে পারে? গিফট দেওয়ার মতো তো এই মুহূর্তে কেউ নাই। তবে তাজা গোলাপের গ্রান নাকে লাগতেই এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। ফুলগুলোতে নাক গুজে দিয়ে গ্রান নিতে থাকলাম। লাল টকটকে গোলাপগুলো রূপ সুন্দর যেন উতলে পড়ছে। হঠাৎ করে কি জানি হলো, তাই গোলাপের তোড়া রেখে একটা ফুল ছেড়ে কানে গুজলাম। বক্সটা ফুলের তোড়ার পাশে টেবিলে রেখে দু হাতে গ্রিলের মুঠোয় করে আকাশের পানে চেয়ে রইলাম আর গুনগুনিয়ে সুর তোলাম। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিলে আমায় কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। হঠাৎ দরজায় কারো কড়া হাতে গানের শব্দ বন্ধ হয়ে গেল। কান থেকে ফুলটা খুলে রুমে দরজা খুলে দিলাম তাড়াতাড়ি করে। দরজার পাশে মিঠি দাঁড়িয়েছিল। কিরে, কি হয়েছে? এমন ভাবে দরজা দেখাচ্ছিস কেন? 9টা বাজে, খেয়াল আছে তোমার? ভার্সিটি যাবি না? যাবো। তুই যাবি না কলেজে? যাবো। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে এসো। বললেই মিঠি চলে গেল। দরজা বন্ধ করে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম।
একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। নিচে মা, বর্মা, মিঠি, হৃদ ভাইয়া, কেয়া ভাইয়া আর সবাই খাবার টেবিলে টুকটাক কথা বলছে। নিচে গিয়ে হাসি মুখে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে মিঠির পাশে চেয়ার টেনে বসে পড়লাম। টুকটাক কথা বলে খাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। নিচে নেমে গেটে থেকে বেরোতেই নীলাকে চোখে বললো, সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে হয়তো অব্র ভাইয়া হনুমান রাক্ষস বসে আছে। আমি নীলার কাছে গিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে কেন? কেন আসতে পারি না বুঝি? তোকে আসতে গিয়ে বাধ্য করেছি? তাহলে এমন প্রশ্ন জরাস কেন? হয়েছে মেরি জান, আর এমন প্রশ্ন করবো না, চল দেরি হয়ে যাচ্ছে বলি নীলার হাত ধরে হাঁটতে শুরু করলাম। এই কই যাচ্ছি? গাড়ি থাকতে রিক্সা করে কেন যাব? কেন রিক্সাতে যাওয়া যাবে না বুঝি? আজ রিক্সা করে যাব, জেদ নিয়ে বললাম আমি। ভাইয়া কেমন সেটা তুই জানিস, তাই এমন পাগলামি না করে গাড়িতে ওঠ। বলেই নীলা আমাকে গাড়ির সামনে এনে দাঁড় করালো। নীলা গিয়ে বসলো পিছনের সিটে, আর অগত্যা আমাকে হনুমানটার সাথে বসতে হলো। গাড়িতে বসে একবার অব্র ভাইয়ের দিকে তাকাই নিয়ে আমি, আর তাকাতেও চাই না। তাকালে কাল রাতের কথা মনে পড়ে যায়, যা আমি কখনো কোনো মতে মনে করে নিজের মুডটা নষ্ট করতে চাই না। গাড়ি থামলো ভার্সিটির গেটের সামনে। নীলা লাফিয়ে নামলো আর দ্রুত ভার্সিটিতে ঢুকে পড়লো। তা দেখে ভয়ে আমার বুকটা ধুকবুক করতে লাগলো। না জানি আজ এই হনুমানটা আমার গলাটা টিপে ধরে। এসব মনে বলেই আর চোখে ওনার দিকে তাকালাম। উনি এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, যা আমাকে ভয় অস্বস্তিতে ফেলে দিয়েছে। আমি এবার গাড়ির দরজা খুলে যে বের হতে যাব, অমনি খপ করে আমার হাতটা টেনে নিজের বুকের মাঝে ফেলে। আমি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করি, আর অমনি আমাকে দেখেই যাচ্ছে এক ধ্যানে। ছাড়েন আমাকে, লেট হয়ে যাচ্ছে, ক্লাস মিস হয়ে যেতে পারে। এবার উনি আমার কথার উত্তর না দিয়ে আমার কপালে একটা কিস করে দেয়। এতে আমি কেঁপে উঠলাম আলতো। জান, এত ছটফট করলে চলবে নাকি? হ্যাঁ, বিয়ের পর তো সবসময় আমার সাথে আমার কাছে থাকতে হবে তোমাকে। স্লো ভয়েসে বললে উনি, আর আমাকে ছেড়ে দিলেন। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে সোজা ভার্সিটিতে ঢুকে পড়লাম দ্রুত পাই। এই লোকটা আসলে একটা বহুরূপীর, সাথে ওই নীলা ডাইনিটাও। আমাকে একা ফেলে ভার্সিটিতে ঢুকে পড়লি তাই না? দাঁড়া, তোর 12টা আমি বাজাবো। রেগে ফিসফিস করতে করতে ক্লাসরুমে দিকে এগোলাম, আর এদিকে অব্র তার শুভ্রপরীর কাণ্ড দেখে মিটমিটিয়ে হাসছে। হৃদ ভাইয়া, তোমার কয়দিন পর বিয়ে, আর তুমি কিনা বলছো তুমি বিয়ে করতে পারবে না, আবার বলছো তুমি আমাকে ভালোবাসে। আর কত নোংরা রূপ বহিঃপ্রকাশ ঘটাবে তুমি। হ্যাঁ, কখনো বলছো ভালোবাসি, আবার কখনো বলছো তোকে বিয়ে করতে পারবো না, কখনো বলছো তুমি এই বিয়ে করতে পারবে না, আবার এখন আমাকে বিয়ে করতে চাইছো, বলছো ভালোবাসো আমায়। এসব কি? হ্যাঁ কি আমাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর ধান্দা আছে নাকি তোমার? নাকি আমাকে সুখে থাকতে দিতে চাইছো না তুমি? রেগে গসগস করতে করতে কথাগুলো বললাম আমি। কুল ডাউন মেঘু, কুল ডাউন। প্লিজ ডোন্ট কল মি মেঘু। ওকে ওকে, বাট মেঘা, তুই যে সব আমার ব্যাপারে ভাবছিস তা একেবারেই নয়। তুই আমাকে ভুল বুঝছিস। লিসেন, তোমাকে আগে ভুল বুঝতাম, কিন্তু এখন ঠিকটাই বুঝেছি। মেঘা প্লিজ এমন করিস না প্লিজ, বলে খপ করে আমার হাত ধরে বলল হৃদ ভাইয়া। হৃদ ভাইয়া, আমার হাত ছাড়ো। মেঘা আমি তোকে ভালোবাসি। এবার এক ঝটকা মেরে হৃদ ভাইয়ার হাতটা ছেড়ে ছাদ থেকে নেমে পড়লাম। এই হৃদ ভাইয়া আর কত যে অভিনয় করবে আল্লাহই ভালো জানে। ছাদে উঠছিলাম ভেজা কাপড় মেলে দিতে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় হৃদ ভাইয়া। তার পরের অংশ তো উপরে দেওয়াই আছে। রুমে গিয়ে একা একা বকবক করছি, তখনই রুমে ঢুকলো আমার পেয়ারি আম্মু। মেঘলা, তাড়াতাড়ি রেডি হ, আজ তো নানু বাসা যাব। তাই আম্মু, আচ্ছা আমি রেডি হয়ে যাচ্ছি। মিঠিকে গিয়ে বলো রেডি হতে। নীলা আসছে, ও আমাদের সাথে যাবে। আম্মু আম্মু চলে গেল। আমি গুনগুন করে গান গাইতে গাইতে আলমারি থেকে একটা লাল কালারের লং 3 পিস বের করলাম পরার জন্য। এরপর ঢুকলাম ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলাম। তখন এই ফোনের রিংটোন বেজে উঠলো। একটি এগিয়ে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলার কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, রেডি হসনি এখনো? রেডি হচ্ছি, তুই রেডি হয়েছিস? অনেক আগেই রেডি হয়ে বসে আছি। কিরে, তোর মতলব কিরে? আমার নানাকে পটানোর মতলব করছিস নাকি? বললাম আমি, কিন্তু আফসোস তিনি তো বেঁচে নেই। দূর, তুই যে কি বলিস না। আচ্ছা রাখ, তুই বলেই ফোনটা কেটে দিল নীলা।
আমি মুচকি হাসলাম, কারণ সে রাগ করছে। এরপর রেডি হয়ে নিচে গেলাম। নিচে মিঠি আম্মু, বড় আম্মু, মোহিত ভাইয়া টিয়া বসে আছে, তাও আমার অপেক্ষায়। আমাকে দেখতে পেয়ে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। আব্বু, বড় আব্বু, রিত ভাই ব্যবসার কাজে ব্যস্ত, তাই যেতে পারবে না। কি রে মেঘলা, সাজতে তোর এতক্ষণ লাগে? এত সাজার কি প্রয়োজন? হ্যাঁ ভাই, আমাকে দেখি কি মনে হয় আমি সেজেছি? তা নয় তো কি, পেছনের মানে একটা। আমি পেতনি না, তোর বউ পেতনি, তোর শালি পেতনি, তোর শালা প্রেত ভূত। কিছুটা রেগে বললাম আমি। ওই তোদের বক বক বন্ধ করে আয় বলে সবাই বাড়ি থেকে বেরিয়ে মাইক্রোবাসে বসার উদ্দেশ্যে পা বাড়ালাম। মাইক্রোতে উঠে বসলাম, তার পাশেই ভাইয়া। কিছু দূর যেতে নীলা রাস্তার মোড়ে এসে পড়লাম। নীলা হেসে আমার পাশে বসলো। নীলাকে আজ নীল পরি লাগছে। নীল কালারে একটা লং 3 পিস ম্যাচিং ওড়নার সাথে হোয়াইট কালারের প্লাজো। শরীরে নীল কালার বেশ মানিয়েছে। কানে স্টোনের একজোড়া দুল, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি পিঙ্ক কালারের লিপ বাম, আর চুলগুলো ঝুটি করা। আমি মেয়ে হয়ে নীলার উপর বড়সড় একটা ক্রাশ খেললাম। নীলা সবার সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। হঠাৎ চোখ গেল আমার পাশে বসা মোহিত ভাইয়ার উপর। ভাইয়া এক ধ্যানে নীলার দিকে তাকিয়ে আছে, তা দেখে আমি মুচকি হাসলাম। আমি জানি মোহিত ভাইয়া নীলাকে বেশ পছন্দ করে। হঠাৎ গান বেজে উঠলো মাইক্রোর বক্সে। तेरी मेरी गल नहीं होगी मशहूर, करना कभी तो मुझे रजना से दूर, किते चलिए तू, किते चलिए तू, किते चलिए, जाने दई दिली तू, जाने दिया तू, तेरे बिना मैं हूँ वही, मेरे बिना तू, किते चलिए तू, किते चलिए तू, किते चलिए। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। গান শুনে মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল বিখ্যাত শেহনাজ গিল আর সিদ্ধার্থ শুক্লাতের কথা। ইস, দুজনকে পাগলের মতো ভালোবাসতো, বিশেষ করে শেহনাজ গিল। উনি তো সিদ্ধার্থ শুক্লা বলতে পাগল ছিল। এমন ভালোবাসা বহিঃপ্রকাশ আমি এর আগে কোনো জুটিকে মধ্যে দেখিনি। হঠাৎ সেদিন সিদ্ধার্থ শুক্লাতের মৃত্যুর সংবাদ শুনে আমি 2 মিনিটের মতো থমকে গিয়েছিলাম। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে সিদ্ধার্থের মা আর শেহনাজ কি হবে। এখনো তাদের কথা খুব মনে পড়ে খুব। এসব ভাবছি, হঠাৎ নীলার কথায় ভাবনার জগৎ থেকে বেরোলাম। মেঘা, তোকে আজ লাল ড্রেসে লাল পরি লাগছে। আমার ভাই আজ হার্ট অ্যাটাক না করে? ধুর, চুপ থাক পেতনি। আমাকে পরি নয়, তোকে পরি লাগছে। নীল ড্রেসে নীল পরি। আর পাম মারিস না বই। নীলা পেতনি, তুই জানি আমি মিথ্যে বলি না। ভালো হয়ে যাও মেঘা, ভালো হয়ে যাও। বিয়ের পর কিন্তু এই পেতনির অর্ডার মতো চলতে হবে। আফটার অল আমি তোমার হবু ননদিনী। আমি না তুই আমার অর্ডার মেনে চলবি। দেখবি আমার এই কথায় নীলা খিলখিল করে হাসতে লাগলো, আর আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। আমি তো হাসির মতো কিছুই বলিনি, তাহলে এই পেতনি হাসতেছে কেন? দীর্ঘ 1.5 ঘন্টা পর নানু বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে সবার আগেই ঘিরে দিল এক এটা ওটা বলে লজ্জা দিতে লাগলো। তোর হবু হাজবেন্ড কেমন রে দেখতে? মাশাআল্লাহ। সেই তুই বিয়েতে খুশি তো? আর হবু বর কেমন কেয়ারিং? বিয়েতে সাজগুজের প্ল্যানিং কি ইত্যাদি। মাথাটা পুরো ভনভন করছে। সবার প্রশ্ন এড়িয়ে নীলাকে নিয়ে উপরে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে আসলাম। সব কাজিনটা মিলে আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে। নীলাকে সবাই কম বেশি ছিল আমার বড় মামার ছেলে রোহান ভাইয়া চেনে না, কারণ তিনি কিছুদিন হলো আমেরিকা থেকে দেশে ফিরেছে পড়াশোনা করে। রোহান ভাইয়া আমার ছোটবেলার ক্রাশ ছিলেন। দেখতে হ্যান্ডসাম খুব, কথাবার্তা চলন ফিরন সব দিক থেকেই বেস্ট। কি রে মেঘলা, ওদিকে চিনলাম না তো। আমার বান্ধবী নীলা আর আমার হবু ননদ। হেসে বললাম আমি, যদিও ননদ আমি মানি না বান্ধবী ছাড়া। ও আচ্ছা, তো মিস নীলা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালোই। তো কিসে পড়েন আপনি? আমি মেঘনার সাথে এক ক্লাসে পড়ি। আপনি? আমি আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরলাম সবে কয়েকদিন হলো। ও আচ্ছা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছেন? বাবা, ভাইয়া আর আমি। কেন, আপনার মা নেই? না, 5 বছর আগে তিনি গত হয়েছেন। সরি মিস নীলা, আমার এমন প্রশ্ন করা ঠিক হয়নি। ইটস ওকে ভাইয়া। তো তোমায় একটা প্রশ্ন করতে পারি? বলুন। তোমার বয়ফ্রেন্ড নেই? ডোন্ট মাইন্ড। না, আমি পিওর সিঙ্গেল।
নীলার এমন উত্তরে বেশ খুশি হলো রুহান। কেন খুশি হলো তা রুহান নিজেই জানে না। নীলার হাসি দেখে রুহানের বুকটা ধক করে উঠল। তার মনে একটাই কথা বলছে, এত সুন্দর স্নিগ্ধ হাসি আগে কোনো মেয়ে দেখেনি। এদিকে আরেকজন নীলার আর রুহানের কথাবার্তা হাসি দেখে জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে। দু হাত মুঠো শক্ত করে নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আর বলছে, জান তোমাকে এর মূল্য চোকাতেই হবে, তোমাকে এর মূল্য চোকাতেই হবে। এদিকে অব্র অফিস থেকে ফিরে দেখে নীলা নেই। হঠাৎ মনে পড়ে গেল নীলা তো মেঘার নানুর বাড়িতে। বাড়িটা কেমন খালি খালি লাগছে। নীলা ছাড়া বাড়িটা কেমন যেন শুনশান হয়ে পড়ে থাকে। নীলাকে খুব ভালোবাসে অব্র। মায়ের পরে তার হৃদয়ে নীলার জায়গা। মা নেই, কিন্তু তার ছোট্ট বোনটা মায়ের অভাব পূরণ করেছে। মায়ের মতো তাকে শাসন করে, ভালোবাসে, আবার অভিমান করে। এসব ভাবতে ভাবতে রুমে গেল অব্র। রুমে গিয়ে আগে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়লো। ওয়াশরুম থেকে বেরিয়ে চোখ পড়লো দেওয়ালে টাঙানো মেঘার ছবির উপর। আনমনে মুচকি হাসলো অব্র। তুমি আমার শুভ্র পড়ে, তুমি আমার এই রুক্ষ হৃদয়কে পুনরুজ্জীবিত করেছ। আমার সেই কালো অতীতকে তোমার জন্য হলেও কিছুটা ভুলতে পেরেছি। তোমাকে দেখে বুঝতে পেরেছি সব মেয়ে এক নয়। বাসের ঘরে শুয়ে নাক মুখ ঢেকে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভয় প্লাস রাগ প্লাস কান্না সব মিলিয়ে আমাকে একটু ঘুমোতে দিচ্ছে না। মনে যাচ্ছে ছুটে নিজের বাসায় চলে যাই, তাও আবার ওই অব্রর মাথাটা ফাটি। ইচ্ছে করছে ওই হনুমানটাকে ধরে উড়াধুরা পিটুনি দিই। বেটা খাটাস হনুমান, কান কাটা পাঙ্গাস মাছ, লেজ কাটা টিকটিকি, তুই বিধবা হবি দেখিস। এটুকু বলেই নিজের মুখ নিজে চেপে ধরলাম। নিজেকে নিজের উপর বিরক্ত লাগছে। ইচ্ছে করছে নিজের টুল নিজে ছিঁড়ে ফেলি। কি সব আজগুবি কথাগুলো না বলছি আমি। এই বেটার বউ তো আমি মানি আর না মানি, আর আমি কি না আমারই মৃত্যু কামনা করছি ভাবা যায়। এসব ভাবছি তখনই দরজা খট করে উঠলো। সাথে সাথে আমার বুকটা ধক করে উঠলো। নিশ্চয়ই এই অব্র হনুমানটা আসছে। যদি জোর করে স্বামীর অধিকার ফলানোর চেষ্টা করে, আর এমনিতেও লোকটা লুচ্চ স্বভাবের। এসব ভাবতে ভাবতে শুকনো ঢোক গেলাম আমি চুপটি মেরে শুয়ে চোখ বুঝে ঘুমানোর নাটক করছি। দেখছি লোকটা কি করে। তারপর রুমে ঢুককেই দেখলো তার শুভ্রপরি ঘুমে কাতর হয়ে শুয়ে আছে। তা দেখে মুচকি হাসলো সে। বাসার রাতে নাকি বউ তার স্বামী সালাম করে দুধ খাইয়ে দেয়, গল্প সল্প করে, আর আমার বউ, আল্লাহ কি কপাল আমার। এসব ভাবতে ভাবতেই কাবার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। দরজা বন্ধ করার শব্দে চোখ মেরে ঘুরিয়ে পেছনে ফিরে তাকালাম। ওয়াশরুমের দরজা বন্ধ মানে লোকটা ওয়াশরুমে আছে। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠলো। চোখ বেয়ে কষ্টে নুনাচল গড়িয়ে পেলো। এই লোকটা আসলেই খুব 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 বাজে। জোর করে আমায় বিয়ে করেছে মতের বিরুদ্ধে। যদিও বিয়ে আরো 1 মাস পরে হওয়ার কথা ছিল, কিন্তু এই বাজে লোকটা আজকে আমাকে জোর করে বিয়ে করেছে, ফোর্স করে বিয়ের জন্য। শুধু বাবা মায়ের জন্য মুখ ফুটে কিছু বলতে পারিনি। লোকটা যে এত নিচু মনের মানুষ তা আমি আগে থেকেই জানতাম। দরজা খোলার শব্দে চোখ মুছে তাড়াহুড়া করে ও পাশ ঘুরে আবার শুয়ে রইলাম। হঠাৎ কারো স্পর্শ কিছুটা কেঁপে উঠলাম। বুঝলাম ইনি অব্র খাটাস। ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে অজানা ভয়ে। হঠাৎ তিনি আমারকে তার দিকে ঘুরিয়ে তার বুকে সাথে চেপে ধরলো। আমি ভয়ে তাকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ধরপড় করে বিছানা থেকে উঠে বসে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। আমার সেই তাকানোতে ছিল একরাশ রাগ, লজ্জা, ভয় প্লাস অস্থিরতা। আপনার লজ্জা করে না একটা মেয়েকে এভাবে টাচ করতে? লুচু একটা ক্যারেক্টারলেস একটা ঘুমিয়ে থাকা নিষ্পাপ মেয়ের উপর সুযোগ নিতে? আপনার ঘরে কি মা বোন নেই নাকি? হ্যাঁ, রেগে গড়গড় করতে করতে মনের কথাগুলো বলে ফেললাম আমি কোনো কিছু না ভেবে। এবার তিনি আমায় হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে দুষ্টু স্বরে বলল, তুমি আমার কাছে বড় নয় নাকি? তুমি আমার বউ, তোমাকে যখন ইচ্ছে তখন স্পর্শ করতে পারি। তুমি আমার প্রপার্টি, এই অব্রের পার্সোনাল প্রপার্টি। এই দুনিয়াতে তোমার উপর শুধু আমার অধিকার আছে। কবুল বলার পর তুমি নিজের উপর নিজের অধিকার হারিয়েছ। আর কি যেন বলেছিলে, আমি লুচু? আমি তো এখনো সামান্যতম লুচুগিরি করিনি। তবে তুমি চাইলে। আমি হাঁ হয়ে তার কথাগুলো শুনলাম, আর অবাক হয়েও এই ভেবে যে উনি আমার কথায় রাগের বদলে হাসছে। আবার ওর কথাগুলো আমার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। রাগে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি কোনো সম্পত্তি না মিস্টার অব্র শেখ। আমি মানুষ, আর মানুষ কোনো সম্পত্তি না যে কারো সম্পত্তি হতে পারে। আমি আমার মতো চলতে পছন্দ করি, কারো অর্ডার চলা আমার পক্ষে সম্ভব না। আর আমি আপনাকে স্বামী বেশে মানি না। আর স্ত্রীর অধিকার তো দূরের কথা। অব্রের কাছ থেকে নিজেতে ছাড়াতে চেষ্টা করতে করতে বললাম আমি। হঠাৎ অব্র আমাকে তার বুকে আগলে তুলে দ্বিগুণ চেপে ধরলো।
এবার তাকে নিজের কাছে ছড়ানোর চেষ্টা করছি। হঠাৎ ঠোঁটে কারো স্পর্শ পেয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখলাম অব্র আমার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিয়েছে আর রুডলি কিস করেই যাচ্ছে। আমি এবার আরো দ্বিগুণ ঢেকে গেলাম। অব্রের পিঠে কন্টিনিউ থাপ্পড় ঘুষিয়ে চিমটি দিচ্ছি, কিন্তু তিনি আমায় ছাড়ছে না, বরং আরো রুডলি ভাবে কিস করছে। প্রায় 5 মিনিট পর ছাড়লো আমায় এই হনুমানটা। আমি থমেরে বসে আছি, চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁট অসম্ভব জ্বালাপোড়া করছে। এত খারাপ বাজে মানুষ কিভাবে আমার স্বামী হতে পারে? এদিকে অব্র মেঘার অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে। বিয়ের পর প্রথম স্পর্শে এটা আমার তরফ থেকে। আমার কিন্তু তোমার ঠোঁট দুটো বেশ পছন্দ হয়েছে, ভীষণ টেস্টি তোমার এই গোলাপি ঠোঁট দুটো। এরকম ঠোঁটের টেস্ট আমি প্রতিদিন চাই। তোমায় কিন্তু ভীষণ হট লাগছে ওনা ছাড়া, বলে মেঘার দিকে তাকিয়ে চোখ মারলাম। নীরাতের বাসায় এসে শাড়ি বদলে কামিজ পরে নিয়েছিল মেঘা। অব্রের কথায় নিজের দিকে তাকিয়ে ভীষণ খেলাম আমি। ওড়না নেই গায়ে, তাই চট করে পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। তা দেখে ওই লুচু শয়তানা হাসি দিল। ইচ্ছে করছে বেটার সব দাঁতগুলো ইঁদুরকে দান করে দিই। অব্র মিষ্টি হেসে খাট থেকে নেমে কাবার্ডের কাছে গেল। কাবার্ড থেকে একটা বক্স বের করে খাটে গিয়ে মেঘার সামনে পুনরায় বসলো। বক্স থেকে একটা সোনার চেন বের করলো, তারপর মেঘার পরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মেঘা বাধা দিল। তুমি আমার কাছে যদি এবার বাগড়া দিছো, তোর টাকে কি হচ্ছিল, এখন কিন্তু তার চেয়ে বেশি কিছু হয়ে যাবে। চুপচাপ পুতুলের মতো বসে থাকো। অব্র কিছুটা রাগি রাগি কণ্ঠে বলল। এরপর অব্র বিনা বাধায় সোনার চেনটা মেঘাকে পরিয়ে দিল। তারপর হাতে এক জোড়া সোনার চুড়ি পরিয়ে দিল, কানে এক জোড়া ছোট ছোট দুল পরিয়ে দিল। তারপর কপালে ডিপলি কিস করলো। মেঘা কিছুটা নড়ে চড়ে কেঁপে উঠলো। অব্র দু চোখ ভরে তার শুভ্রবরীকে দেখতে লাগলো। অন্যরকম লাগছে আজ মেঘাকে। কানের দুল, গলার চেন, হাতে চুড়ি, আংটি সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। সদ্যবিবাহিত লাগছে তাইকে। আর অব্র তার সদ্যবিবাহিত বইয়ের সৌন্দর্য অনুভব করছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেরকে মনে করছে অব্র। আমি চুপচাপ হয়ে সেই কতক্ষণ ধরে বসে আছি, আর এই খাটাসটা আমাকে দেখেই চলেছে। এবার আমার খুব ঘুম পাচ্ছে, তাই হাত তুলতে তুলতে গাটা এলিয়ে দিলাম বিছানায়। সামনে খাটাসটা আমাকে দেখেই চলেছে, বাট কিছু করার নেই। চোখ দুটো আর খুলে রাখতে পারছি না। অব্র হেসে লাইট অফ করে শুয়ে তার শুভ্রবরীকে দেখতে লাগলো। ব্যালকনির থেকে আসা খানিকটা আলো এসে মেঘার মুখে পড়ছে, তাতে আর বেশি মায়াবী লাগছে মেঘাকে। অব্র কিছুক্ষণ দেখে মেঘার বুকের সাথে জড়িয়ে চোখ বুঝলো, মনে বলে বলছে, আজ আমি আমার অস্তিত্বকে নিজের করে পেয়েছি। আল্লাহর রহমতে আমার জীবনের আলোকে আমার কাছে পেয়েছে। আমার শুভ্রপরী এখন শুধুই আমার। এতদিন তোমার দহনে পড়েছে আমি মিসেস শেখ, এবার তো তোমাকেও সেই দহনে পড়তে হবে। রাতের ঘুম হারাম করেছিল তোমার ওই টানা টানা হরণী চোখ, কুচকে যাওয়া ভ্রু দুটো তোমার ঠোঁটের নড়াচড় আমার বুকে। ঝড় তুলতে এক নিমিষেই। তোমাকে দেখলে নিজের মধ্যেই থাকতাম না তখন। নেশা না করে কেমন মাতাল মাতাল লাগতো নিজেকে, কারণ তুমি তো আমার নেশা, যে নেশা কাটবে না আজীবনও। অনেক অপেক্ষা করছে কখন তোমাকে নিজের করে পাবো। অবশেষে আজ তোমাকে নিজের করে পেয়েছে। এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না। আকাশে আজ থালার ন্যায় চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোই ছড়িয়ে আছে চারপাশ। কিছুটা আলো গিরিল ভেদ করে মুখে এসে পড়ছে মিঠির। এদিকে মিঠি ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে চেয়ে আছে আর গাইছে তার প্রিয় গানটি। গানটি শেষ হতেই টুপ করে এক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ল মিঠির। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে। বুক চিরে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। হৃদয় জুড়ে তার বিষাদের ছায়া, মুখ জুড়ে আমাবস্যায় রাতের ন্যায় কালো অন্ধকার নেমে এসে কিচ্ছু একটা ভাবতেই স্লান হাসলো মিঠি। কাকে ভালোবাসে সে, যে তার ভালোবাসার কানাকড়িও জানে না? কাকে ভালোবাসে সে, যে তাকে কখনো সিরিয়াসলি নেয়নি, বোঝার চেষ্টা করেনি তার অনুভব, আকাঙ্ক্ষা, ইচ্ছে, তার সব অনুভূতি মজা করে হেসে উড়িয়ে দিয়েছে, যে কিনা তার অনুভূতি অন্য কারোর জন্য জমিয়ে রেখেছে। যাই হোক, তবুও তাকে ভালোবাসে মিঠি, তার স্বপ্নকুমারকে। তার ছোট্টবেলার ভালোবাসা যে সে ক্লাস 10 থেকে তার মায়ে পড়ে যাচ্ছে মিঠি জানে তার স্বপ্নকুমার ভালোবাসে অন্য কাউকে, কিন্তু তবু মিঠি তার স্বপ্নকুমারকে 2.5 বছর ধরে একতরফা ভালোবেসে আসছে, আর সারা জীবন ভালোবেসে যাবে এসব এক মনে ভাবছে মিঠি। আজ তার দু চোখ পাতা এক হবে না, নির্ঘুম কাটবে আজকের রাত মিঠির। আরেকদিকে মদ খেয়ে মাতাল হয়ে রুমে এক কোনায় পড়ে আছে হৃদ। কোনো ক্রমে নিতে পারছে না তার মেঘু
এখন অন্য কারো বউ। তার মেঘ আর তার নেই, শুধুমাত্র তারই ভুলের জন্য। 2 বছরের প্রেমের নাটক করতে করতে কখন যে মেঘুকে ভালোবেসেছে তা সে নিজেও জানে না, কিন্তু এখন জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে সে মেঘাকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। এত চেষ্টা করার পরও মেঘাকে যে নিজের করতে পারলো না। মেঘা এখন অন্য কারো সাথে একসাথে এক বিছানায় থাকবে, তার বুকে মাথা রেখে ঘুমোবে। ভাবতেই হৃদয় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে তার হৃদয় সহ তার সমস্ত দুনিয়া। মদ খেয়েও যেন মেঘাকে ভুলতে পারছে না হৃদ। বরাবর মেঘার মায়াবী ফেসটা তার চোখের সামনে ভেসে উঠছে, আর মেঘার সাথে কাটানো মুহূর্তগুলো। মেঘা হৃদ ছাড়া কিছুই বুঝতো না, সারাক্ষণ হৃদ বলে বিরক্ত করতো তাকে। এতে খুব বিরক্ত হতো হৃদ। আজ সেই বিরক্তগুলো ফিরে পেতে চাইছে হৃদ, বাট পারছে না, পাবে না। মেঘা এখন তার ধরাছোঁয়ার বাহিরে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতে নিলেই উঠতে পারছে না, দুটো শক্তপোক্ত হাতটা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। সে আর কেউ নয়, অভ্র। বিরক্ত হয়ে দুটো হাত সরিয়ে বিছানা থেকে উঠে সোফার উপর রাখা লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। এই লোকটা আমাকে জ্বালিয়ে মারছে। লোকটার ব্যবহারের জন্য আরো বেশি করে সহ্য হচ্ছে না আমার তাকে। সব দিক দিয়ে পারফেক্ট হলেও ক্যারেক্টারের দিক দিয়ে বড্ড লুজ। মনে মনে আরো অনেক রকমের কথা বলতে বলতে শাওয়ার নেওয়া শেষ করলাম। ওয়াশরুম থেকে বেরোতে চোখ গেল অপরের দিকে। পায়ের উপর পা তুলে সোফায় বসে ফোন টিপছে। আমি তাকে উপেক্ষা করে আয়নার সামনে গিয়ে চুলগুলো আশ্রাতে লাগলাম। আচমকা কারো উপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে আমার ঘাড়ে, কিন্তু পারফিউমের গ্রানে বুঝতে পারলাম এ আর কেউ না, অব্রলুচ্চু। দাঁড় হয়ে পেছনে ঘুরে কোমরে হাত দিয়ে দাঁতের দাঁত চেপে তার দিকে তাকালাম। কি হয়েছে? বিরক্ত করছেন কেন? কাল রাতে বিরক্ত করে মন ভরেনি তাই না? সাত সকালে আবার বিরক্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন? হ্যাঁ, রেগে বললাম আমি। তারপর মুস্কি হাসলো মেঘার কথায়। আজ প্রথম খোলা চলে মেঘাকে দেখছে সে। আমি আপনাকে বিয়ে করব না ব্যাস। আপনার মতো খাটাসকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই আমার। আমার বিয়ে ঠিক হয়েছে বলে এমন নয় যে আপনাকে আমার বিয়ে করতেই হবে মিস্টার অব্র। সেদিন বিয়ে হতো যেদিন আমি বিয়ের আসর থেকে পালিয়ে যেতাম, এই প্ল্যান ছিল আমার। আর আপনি কিনা হুটহাট করে বিয়ে করতে চাইছেন। আজব লোক তো বটে আপনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললাম। পরক্ষণেই কি বলে ফেললাম ভাবতে নিজের মুখ চেপে ধরলাম। আল্লাহ, আমার সব সত্য ফাঁস। এখন কি হবে? এই রাক্ষস তো আমায় চিবিয়ে খাবে। হ্যালো, বাঁচাও আমায়। আমার সামনে মিস্টার অব্র দাঁড়িয়ে নিচে ফোন টিপছে আর ভুরু কুঁচকে। মনে হয় আমার কথাগুলো মন দিয়ে শুনিনি। আল্লাহ, বাঁচাইছো আমারে। এসব ভেবে থাকলে তুমি ভুল ভাবছো। আমি সব শুনেছি আর নিজেকে খুব চালাক ভাবো, তাই না? কিন্তু তুমি হলে বোকা, আর আমার বোকা পাখি। আমাকে বোকা বললেন কেন? কোন দিক দিয়ে আমাকে বোকা মনে হয়? সব দিক দিয়ে। বলে আমার দিকে বাঁকা হেসে তাকালেন তিনি। একটুকু বলে চলে গেলেন তিনি আমার রুম থেকে। একটু পরে আবার আমার রুমে ঢুকলো। মেঘা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাইরে সবাই অপেক্ষা করছে। আম্মু, 1 মাস পর বিয়ের ডেট ছিল, তাহলে আজ হঠাৎ? আমরাও জানি না। অভ্র এসে তোর আব্বুকে বলল সে আজই বিয়ে করতে চায়, তাই তোর আব্বু ও না করেনি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি টিয়া আর মিঠিকে পাঠিয়ে দিচ্ছি তোর রুমে। আম্মু, আমি এখনই বিয়েটা করতে চাইছি না, মিনমিন করে বললাম। কোনো কথা না, তোর আব্বু যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। কিছুটা রেগে বলল আম্মু। আচ্ছা আম্মু। আম্মু চলে গেল। রাগে মাথা ফেটে যাচ্ছে। আম্মু আব্বু দুজন কি আমি খুব ভয় পাই। তারা আমাকে আদরের সময় আদর, শাসনের সময় শাসন। আমাকে তারা সব সময় শাসনে রেখেছে। কাল ওই নানু বাসা থেকে ফিরেছি। কাল রাতে আব্বু বিয়ের কথাটা বলেছিল, আর একটু আগে অব্র হনুমানটা এসে বিয়ের কথা বলল। আর এখন আম্মু বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে। মিঠিয়া টিয়া এসে আমাকে সাজাতে লাগলো। আমি চুপ মেরে বসে আছি, আর তারা দুজন সাজাচ্ছে আর বকবক করছে। কেন জানি না হৃদ ভাইয়ের কথা খুব মনে পড়ছিল। বউ সাজার স্বপ্ন ছিল, তবে হৃদ ভাইয়ের বউ হিসেবে। কিন্তু অযাচিত ভাবে আজ আমি ওই অব্র হনুমানের জন্য বউ সাজছি। আর পৃথিবীতে আমি একমাত্র মেয়ে যে কিনা তার হবু বরের মনে মনে গালি দিয়ে মহাশূন্যে পাঠিয়ে দিব। একটু পর নিচে গেলাম। নিচে সোফায় সবাই বসে আছে, তার অপেক্ষা করছে আমার জন্য। শুধু একজনই নেই, সে হলো হৃদ ভাইয়া।
তিনি অফিসের কাজে রাজশাহী গিয়েছে আর আমরা থাকি ঢাকা বনানীতে। হঠাৎ চোখ পড়লো অব্রর দিকে। সে একধানে আমার দিকে চেয়ে আছে। তাকে আজ সুন্দর লাগছে বটে। লাল শেরওয়ানি, ফর্সা জিম করা শরীরে বেশ ফুটেছে, মাথায় পাগুড়ি, তার জন্য আরো কিউট লাগছে। মানতে হবে মেঘা, তোর বরটা কিন্তু হেব্বি সুন্দর আর কিউটের ডিব্বা। তবে সুন্দর হলে কি হবে, সে তো আস্ত একটা খাটাস। মনে মনে বললাম। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। আমি আব্বু আম্মু ভয়ে কবুল বলতে দেরি করিনি। যাওয়ার সময় মিঠি, আব্বু, বড় মা, নানি, টিয়া, বড় আব্বু, আম্মু সবাই কেঁদেছে। আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেছি খুব। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন চোখ খুলি তখন গাড়িতে নিজেকে আবিষ্কার করি। অব্র আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে আছে। শরীরটা দুর্বল থাকায় আস্তে করে তাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি আমাকে আরো জোরে নিজের বুকের সাথে আমার মাথা চেপে ধরলো। মনে মনে রাগ লাগলেও তখন কিছু বলতে পারলাম না। ওভাবে তাদের বাড়ি পৌঁছালাম। নীলাদের বাড়ি কোনো গেট নেই, শুধু নীলার বাবা আর অব্র, মিঠি, টিয়া আর কাজের মহিলা রহিমা আন্টি, সাথে তার মেয়ে মিনু। আমাকে বাজার কলা করে রুমে নিয়ে গেল অব্র। তার কথাও জানি চলে গেল। এগুলো মনে মনে ভাবছি ছাদে দাঁড়িয়ে। তখনই পেছন থেকে কারো উপস্থিতি অনুভব করলাম। বুঝলাম অব্র খাটাসটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছনে ঘুরলাম না, ওভাবে দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে রইলাম। বিকেল তখন 4টা। আকাশে বড্ড মেঘলা, কালো কালো মেঘের খণ্ডগুলো আকাশের দাপট সহকারে ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে গর্জন করে উঠছে আকাশটা, বাতাসের গাছপালাগুলো দুলছে। একঝাঁক পাখি উড়ে নিজেদের ঠিকানায় পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ প্রকৃতির রূপ। আর আমি সেই রূপের রসদ গন্ধ অনুভব করছি খুব মনোযোগ সহকারে। অপের স্পর্শ কেঁপে উঠলাম আমি। পেছন থেকে তিনি জড়িয়ে ধরেছে আমায়, কেন জানি না। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ওভাবে আকাশের দিকে নির্লিপ্ত ভাবে তাকিয়ে রইলাম। আমার দোষ শিব, আচ্ছা তো শান্ত কেন? স্লোভ হয়ে যে আমার কানের কাছে তার ঠোঁট নিয়ে কথাগুলো বললেন তিনি। তার মুখে বো শব্দটা শুনে আমার বুকটা ধক করে উঠলো। মৃদু কেঁপে উঠলাম আমি। কেমন যেন এক অনুভূতি হচ্ছে আমার, যার নাম আমার অজানা। মন খারাপ নাকি আমার শুভ্রপরীর? হ্যাঁ, ছোট করে জবাব দিলাম আমি। একটা গান শুনে। তোর মন খারাপের দেশে যাব প্রেমের ঘেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। তুমি আর আমি আর কেউ না, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। গানটা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনলাম আমি। গানটা খুব পছন্দের আমার। বরাবরই ইমরানের গান আমার পছন্দের, তার মধ্যে এটাও একটা। এত সুন্দর গানের গলা অপরের আমি বিশ্বাসই যেন করতে পারছি না। সেদিন তার গানটা শুনেছি, বাট অতটাও মন দিয়ে বা কেয়ার করিনি। আর স্লো ভয়েসে খালি গলায় এবং এই পরিবেশে গানটা মারাত্মক মানানসই। কেমন লাগলো বউ গানটা? খুব 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 ভালো লেগেছে গানটা। আপনার মতো খাটাসের কণ্ঠ এতটা মিষ্টি হবে আমি ভাবতেই পারিনি। আবেগের কণ্ঠে বললাম আমি।
তিনি আমাকে ছেড়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আমি পেছনে ঘুরে তার মনোমুগ্ধকর হাসি দেখতে লাগলাম আর কান দিয়ে তার হাসির ঝঙ্কার শুনতে লাগলাম। ছেলেদের হাসি এত সুন্দর হয়, কই আমি তো কারো এমন হৃদয়ে ঘায়েল করা হাসি দেখিনি, এমনকি হৃদ ভাইয়েরও না। কি হলো বউ, এমন ট্যাপ ট্যাপ করে আমাকে দেখছো কেন? আমার বুঝি লজ্জা করে না? অব্র এমন কথাই আমি চমকে উঠলাম, সাথে সাথে বাস্তবে ফিরে আসলাম বলে দৌড়ে ছাদ থেকে নেমে পড়লাম। অব্র মুচকি মুচকি হাসতে হাসতে নিচে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। নীলা মিঠি টিয়া বসে গল্প করতেছে, আমিও গিয়ে তাদের পাশে বসলাম। কি রে মেঘা, তোদের রোমান্স শেষ? বলে হাসতে লাগলো নীলা, সাথে মিঠি আর টিয়াও। আমি অগ্নি দৃষ্টিতে ওদের দিকে তাকালাম আর বললাম, ওই পেতনি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোরা রোমান্স করবি আর আমরা বলি দোষ? ওই পেতনি। হ্যাঁ ভাবি, যাও না, তোমার ননদের জন্য নুডলস নিয়ে আসো। আমি কিছু না বলেই রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর নুডলস এনে ওদের দিলাম, নিজেও খেতে বসবো। তখন ইনারা বলে উঠলো, এই এই, তুই কেমন বউরে, স্বামীকে রেখে নিজে খেতে বসেছিস? ভাইয়া সহ তুই রুমে গিয়ে নুডলস খা আর গল্প স্বল্পতায় কর। আমি রান্নাঘরে গিয়ে নুডলস নিয়ে রুমে গেলাম। মহারাজ রুমে শুয়ে শুয়ে ফোন টিপছে। এই যে খেয়ে নিন বলে টেবিলের উপর নুডলসের বাটি রেখে আমি বেলকুনিতে গেলাম। এদিকে অব্র তার শুভ্রপরীর কাণ্ড দেখছে আর মিটমিট করে হাসছে। আর সে অন্য মেঘাকে দেখছে, যেমন মেঘাকে সে চেয়েছিল। খুব খুশি আজ অব্র, খুব খুশি। রাতের রান্না আমি করছি। অফিস থেকে সবে ফিরেছে বাবা, সবাই মিলে খেতে বসলাম। খাওয়া শেষে বাবা এবং সবাই আমার প্রশংসা করলো, শুধু অপ্রবাদে। মনটা খারাপ হয়ে গেল, কত কষ্ট করে রান্না করলাম আর উনি বললো না যে কেমন হয়েছে। সব কাজ সেরে কিছুক্ষণ ওদের সাথে গল্প করে রুমে গেলাম। রুমে গিয়ে অব্রকে দেখতে পেলাম না, হয়তো বেলকনিতে আছে। আমি রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম। অব্র বুঝতে পেরেছে আর তার শুভ্র পরে মন খারাপ করেছে। কেন মন খারাপ করেছে তাও জানে সে। মলিন হাসলো অব্র। রুমে গিয়ে মেঘার পাশে শুয়ে মেঘাকে বুকে টেনে নিল অব্র। অব্রের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আগের থেকে দ্বিগুণ জোরে আমাকে তার বুকে চেপে ধরলো। এত অভিমান আমার শুভ্রপুরীটার? ছাড়ুন আমাকে, ছাড়ুন, খচ্চর লোক একটা। তোমার হাতে রান্না এত টেস্টি, তা তো আগে জানতাম না। অবশ্যই বউটাকে আর দেখতে হবে না। হয়েছে, আর পামের প্রয়োজন নেই, ছাড়ুন আমাকে। কত ইচ্ছে ছিল বিয়ের পর আমার বউ আমার বুকে ঘুমাবে, কিন্তু আমার কপাল খারাপ। এমন একটা আনরোমান্টিক বউ আমার কপালে জুটলো, হায় আল্লাহ। হ্যাঁ, আমি আনরোমান্টিক, আপনি মনে হয় একেবারে বিশ্ব রোমান্টিক। তোমার বর বিশ্ব রোমান্টিক, কোনো সন্দেহ আছে এতে? অবশ্য তুমি চাইলে আরো রোমান্টিক হতে পারবো। এখন চুপচাপ ঘুমাও, নয়তো আজই বাসরটা সারবো। আমি ভয়ে আরো কিছু বললাম না। এনাকে আমার বিশ্বাস নেই, লুচু খচ্চর লোক একটা। মেঘো, তোকে হারিয়ে বুঝতে পেরেছি আমি তোকে কতটা ভালোবাসি। আজ নিজের দোষেই আমি তোকে হারিয়েছি। আজ আমার বুকে থাকার কথা ছিল তোর, কিন্তু তুই আজ অন্য কারো বুকে। এটা কিভাবে মানবো আমি, কিভাবে? আমার হৃদয় যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পুরো পৃথিবী আমার বিষাদময় লাগছে, পুরো পৃথিবী আমার বিষাক্তময় লাগছে। তোকে ছাড়া বিরক্ত লাগছে সব। প্লিজ তুই ফিরে আয়, প্লিজ। সাথে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর কথাগুলো আকাশের দিকে তাকিয়ে বলছে রিত। উস্কো খুস্কো চুল, মুখ ভরা দাড়ি, চোখে মুখে বিষাদের ছাপ, শার্টের বোতাম খোলা। কেমন যেন পাগল পাগল লাগছে রিতকে। নীলা, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি কিভাবে রোহনকে বিয়ে করতে পারো? তাহলে কি এসব তোমার অভিনয় ছিল, বলো? নীলা হাত চেপে কথাগুলো বলল। মুহিত, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আপনাকে কত শতবার বলেছি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আপনার একটাই উত্তর ছিল যে আপনি আমাকে ভালোবাসেন না। তো যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে আমার লাভ কি? বরং যে আমাকে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি বা বাসবো। রুহান আমাকে ভালোবাসে এবং বিয়ের প্রপোজাল দিয়েছে, সেটা আমি কিভাবে ফিরিয়ে দিই বলেন? আর রুহান দেখতে শুনতে বেশ ভালো, তাকে রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না আমার। বলেই মোহিতের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল নীলা। নীলপরি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজলাম। বলেই নীলার সামনে এসে দাঁড়ালো রুহান। একটু মোহিত ভাইয়ার সাথে কথা বলছিলাম। আর জানেন, উনি আমাদের শুভেচ্ছা জানালেন।
ধন্যবাদ মোহিত। তুই কখন এলি এখানে? ভাবি এই ভার্সিটিতে পড়ে নাকি? এক চোখ টিপে দুষ্টু হেসে মোহিতকে উদ্দেশ্য করে বলল রোহান। আমি তো তাই জিজ্ঞেস করছিলাম ভাইয়াকে, তো ভাইয়া বলতেই চাইছে না। আচ্ছা, তুই ভাবির সাথে দেখা কর, আমি আর নীলপরির সঙ্গে একটু বের হব। বলে নীলার হাত ধরল রোহান। এতক্ষণে সব চুপচাপ শুনলেও রোহানের নীলার হাত ধরাটা একটু পছন্দ হলো না মোহিতের, বরং ভীষণ রেগে গেল মোহিত। ইচ্ছে করছে রোহানের মাথা ফাটিয়ে দিতে। নীলা হেসে রোহানের হাত ধরে নীলাও হেসে রোহানের হাত চেপে ধরে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আর এদিকে মোহিত রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। রুমে শুয়ে আছি, জ্বর এসেছে, শরীর খুবই দুর্বল, মাথাটা ভার ভার লাগছে। জ্বর এলেই আমার এমন অবস্থা। খাবার এনে বেড সাইড টেবিলে রেখে বলল অভ্র, না খাবো না। চোখ মুখ উসকে কথাটা বললাম আমি, কারণ এখন খেতে একদম ইচ্ছে করছে না। চিকেন ফ্রাই কথা শুনে মনটা ভালো হয়ে গেল, সাথে অর্ধেক সুস্থ হয়ে গেলাম, কারণ চিকেন ফ্রাই আমার খুব পছন্দের। একেবারে জানে জিগার। শোয়া থেকে উঠে বসে টেবিল থেকে চিকেন ফ্রাই বাটিটা হাতে নিলাম। হঠাৎ অপ্রে হাসার শব্দে চমকে উঠলাম। এটুকু বলে আমি তাকে থামিয়ে দিলাম। হয়েছে হয়েছে, এভাবে আমাকে আর লজ্জা না দিলেও পারেন। নিশ্চয়ই আপনি জানেন আমার চিকেন ফ্রাই পছন্দ, তাই আমাকে লোভ দেখানো চিকেন ফ্রাই নিয়ে এসেছেন, তাই না? খাটাস লোক একটা। তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। আর তুমি প্রথম তোমার হাজবেন্ডের নিজের হাতে তৈরি করে চিকেন ফ্রাই খাবে, বুঝছো? দিতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এত স্বাদ আর টেস্টি যা বলে বোঝানো যাবে না। মনটা ভরে গেল, সাথে গর্ব হলো যে আমার হাজবেন্ড রান্না করতে জানে, সাথে এত সুস্বাদু চিকেন ফ্রাই। কোনো কথা না বলে খাওয়াই মন দিলাম। আর এদিকে অভ্র আমার দিকে এক ধ্যানে চেয়ে মুস্কি মুস্কি হাসছে। আমি তো তার দিকে তাকিয়ে মুখ ভ্যাংচালাম। খাওয়া শেষে হঠাৎ কাশি উঠে গেল। আরে জান, আস্তে খাও, তোর ভাগের গুলো তো আর আমি খেয়ে নিচ্ছি না, বলে আমার সামনে পানির গ্লাস ধরলো অভ্র। আমি ঢকঢক করে পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললাম। লজ্জা লাগছে খুব এখন নিজেরই। চিকেন ফ্রাই পেয়ে রাক্ষসের মতো গিলছিলাম মনে হয়। মেডিসিনটা খেয়ে নাও, বলে আমার মুখের সামনে পানির গ্লাস আর ট্যাবলেট ধরলো অভ্র। মানুষের কাণ্ডগুলো আমার প্রচুর পরিমাণ অবাক করছে। এই খাটাস মানুষটার এত রূপ, বাধ্য মেয়ের মতো তার সব কথা শুনলাম। আমি শুয়ে আছি আর তিনি আমার মাথার কাছে শুয়ে তেল মালিশ করে দিচ্ছে। কিছুক্ষণ পর ঘুমের দেশে তলিয়ে গেলাম। অভ্র তার সৌরপরীর মাথায় ডিপলি কিস করে আলমারি হতে একটা ডায়েরি বের করে নিয়ে বেলকনিতে চলে গেল। ডায়েরিটা তার মনের সব কথা লেখা আছে। ডায়েরিটা অভ্র খুব পছন্দের। স্মরণীয় করে দুঃখ ভরা তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা এখানে লিখে রাখে অভ্র। তেমনি মেঘার প্রথম দেখা, প্রথম পড়া, তেমনি মেঘাকে প্রথম দেখা, প্রেমে পড়া, মেঘার প্রতি ফিলিং সব ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছে অভ্র। হ্যাঁ, আজও সে কিছু লিখবে, তাও তার শুভ্রপরীকে নিয়ে। কড়া রোদে ছাদে দাঁড়িয়ে সিগারেট ধোঁয়া উড়াচ্ছে হৃদ। অশান্ত হৃদয়ে বোঝাবার জন্য কত শত বাহানা, কত সিগারেট ধোঁয়া উড়িয়েছে, কিন্তু না, তার অশান্ত হৃদয় কিছুতেই শান্ত হচ্ছে না। মেঘাকে না পাওয়ার যন্ত্রণা আরো তীব্র হচ্ছে। কলিজা যেন কেউ আগুন ধরে দিয়েছে। দাউ দাউ করে জ্বলছে তার কলিজা। মেঘু, ফিরে আয় না প্লিজ আমার কাছে, আর একটা সুযোগ দে আমায়, আর একটা। হৃদ ভাইয়া, কারোটাকে পিছন ফিরলো হৃদ। এর সামনে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মিঠি। একবার মিঠিকে দেখে মুখ ঘুরিয়ে আগের মতোই সিগারেট টানতে লাগলো হৃদ। মিঠির ডাকে সাড়া দেয় হৃদ। ভাইয়া, এই কড়া রোদে ছাদে দাঁড়িয়ে কি করছো তুমি? হ্যাঁ, এমনি। সিগারেট খেতে না, বলতে সিগারেট খেলে তোমার বুক চলে। এখন কেন সিগারেট খাচ্ছ? বড় আম্মুকে কিন্তু বলে দিব তোমার কথা। বুকটা যে পরিমাণে জ্বলছে তার কাছে সিগারেটের জ্বালা কিছুই না। মেঘা আপুকে খুব মিস করছো, তাই না? মিঠির কথায় শূন্য দৃষ্টিতে মিঠির দিকে তাকায় হৃদ। জানো হৃদ ভাইয়া, অভ্র জিজু না মেঘা আপুকে খুব ভালোবাসে, খুব। আর মেঘা আপু অভ্র ভাইয়ার সাথে খুব খুব সুখে থাকবে। একদিন না একদিন মেঘা আপু অভ্র ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে, একে অন্যের পরিপূরক হয়ে উঠবে। মিঠির কথায় কলেজে ধক করে উঠলো হৃদয়। হৃদয় ভারী হয়ে গেল, দু চোখ ছলছল করে উঠলো। সত্যি কি মেঘা তাকে ভুলে যাবে? ভালোবাসবে অন্য কাউকে? তার প্রিয়সী হয়ে উঠবে অন্য কারো প্রিয়সী? তুমি প্লিজ আপুকে ভেবে আর কষ্ট পেও না। যখন ছিল তখন কেন তার মর্ম বোঝনি?
যখন সে নেই তখন তার মর্ম বুঝে লাভটা কি বলো বলো? ঠিক বলেছিস তুই মিঠি। সময় থাকতে সময়ের মূল্য বুঝিনি। কাউকে ঠকানোর শাস্তি এখন আমি তিলে তিলে ভোগ করছি। হয়তো সে আমার ভাগ্যেই ছিল না, হয়তো তাই। বাট তাই বলে কি তুমি তোমার ক্যারিয়ার আর নিজে কিভাবে ধ্বংসের পথে ঠেলে দিবে? প্রাণ খুলে বাঁচার ইচ্ছে হয় না তোমার? ইচ্ছে হয় না আগের মতো হাসি খুশি আগের মতো করে বাঁচতে চাইলে যে আমার মেঘকে চাই, তাকে ছাড়া কিভাবে আগের মতো হাসি খুশি থাকবো আমি? কে আমাকে ভালোবাসবে, পাগলামি করবে, খাওয়াই দিবে, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বায়না করবে? রাস্তায় কে আমার হাতটা শক্ত করে ধরে চলবে, বলতে পারিস? কেন ভাইয়া, মেঘাপুর জায়গাটা কি আমাকে দেয়া যায় না? জানি মেঘলাপুর জায়গা আমি নিতে পারবো না, তবুও যদি তুমি আমাকে তার মতো করে ভালোবাসতে, আমি তোমায় বড্ড। মিঠির কথায় খুব বড়সড় ঝটকা খেলো রিদ। বড় বড় চোখ করে মিহির দিকে ঘুরে তাকালো সে। কি সব বাজে বাজে কথা বলছিস তুই মিখি? দেখ, আমি কিন্তু মজা করার মুডে নেই, সেটা তুই খুব ভালো করেই জানিস। আমি মজা করছি না রিদ ভাইয়া, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। সেই ক্লাস 9 থেকে তোমায় ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। দুপাশে এগিয়ে রিতের হাতটা নিজের হাতে নিয়ে নিল মিঠি, বলল, ঠাস করে মিঠির গালে চর বসিয়ে দিল রিত। রাগে তার দু চোখ লাল আভায় ছিঁড়ে গেছে, দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে গালে হাত দিয়ে ছল ছল চোখে নিচের দিকে তাকিয়ে আছে মিঠি। তোর লজ্জা করে না এইসব বলতে? তুই জানিস আমি মেঘাকে ভালোবাসি, শুধু মেঘাকে, আর তোকে নিজের বোনের চোখে দেখি আমি, আর তুই কি না? ছি। বলে হনহন করে ছাদ থেকে নেমে গেল রিত। ধপাস করে বসে পড়লো মিঠি, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সে। আজ তার প্রিয় মানুষটা তাকে ফিরিয়ে দিল। এক বুক কষ্ট জোড়ায়ে তাকে ভাসিয়ে দিয়ে চলে গেল রিত। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। একতরফা ভালোবাসা এত কষ্ট, তা হয়তো এখন বুঝতে পারছে না সে। কি পেতনি, রোহন ভাইয়ের সাথে কোথায় ঘুরতে গেলি রে? অনেক জায়গায় ঘুরেছি। কেমন লাগছে রোহন ভাইয়াকে? বেশ ভালোই। কি রে, এমন মনমরা হয়ে আছিস কেন? হ্যাঁ না না তো, সব সময় তো বকবক করতেই থাকিস, অলওয়েজ তোর মুখে খই ফুটতে থাকে, আর আজ নাকি রোহন ভাইয়ার কথা ভাবছিস? চোখ মেরে নীলাকে কথাটা বললাম আমি। আরে গাধি, আমি রুহান নয়, তোর শয়তান খাটাস ভাইয়ের কথা বলছে। এমন একটা খচ্চর লোককে ভালোবেসেছি যে কিনা কখনই আমার ভালোবাসা বুঝলই না। আপনাকে ভালোবাসি বলেই যে আপনাকে আমার বিয়ে করতে হবে, এমন তো কোনো কথা কোথাও লেখা নেই। ভালোবাসলেও বিয়ে করতে হয়। কোমরে হাত দিয়ে কথাগুলো বলল নীলা। তার সামনে দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনে যাচ্ছে মোহিত। তুমি তাহলে রুহানকে বিয়ে করবে? জি অবশ্যই, কেন বিয়ে করব না বলেন তো? মোহিত আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর এদিকে নীলা খিলখিল করে হাসতে থাকলো। মোহিতকে জ্বালিয়ে তার কাটা গায়ে কিছুটা মলমের ছোঁয়া পেতেই এমন মনে হচ্ছে নীলার। কি হয়েছে, এমন করছেন কেন? ঠিক করে কি রান্নাটা করতে দিবেন না? রেগে বললাম আমি। কেন বউ, আমি কি করলাম? হ্যাঁ, আমি তো তোমাকে সাহায্য করছি। আমার কোমর পিছিয়ে ধরার কানের কাছে ভকভক করছেন আর বলছেন আমাকে সাহায্য করছেন? বাহ! রান্নাঘরে একা একা রান্না করছো, বোরিং লাগে না বুঝছি? না, বোরিং লাগে না, আপনি আসার ফলে আমার বোরিং লাগছে। যান তো এখান থেকে, যান। যবে থেকে আপনি আমার জীবনে এসেছেন তবে থেকে খুব বোরিং ফিল করছি আমি। ইচ্ছে করে নিজেকে এটুকু বলতে না বলতে অব্র আমাকে তার দিকে ঘুরিয়ে বুকের সাথে চেপে ধরলো। প্লিজ জান, এমন কথা বলো না। আই এম সরি, আমি তোমাকে ভালোবাসি, এর জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে ভালোবাসি বলেই শাসন করি, ভালোবাসি বলে তোমাকে চালাই, ভালোবাসি বলে অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারি না আমি। যদি আমার ভালোবাসা তোমার কাছে বিষাক্ত, বোরিং, অসহ্য লাগে, যদি আমার ভালোবাসা তোমার কাছে বিষাক্ত, বোরিং, অসহ্য লাগে, তাহলে আমি আর তোমার কাছে আসবো না ভালোবাসার দাবি নিয়ে। আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষটা কষ্ট পাক। মলিন হেসে কথাগুলো বলে চলে গেল অব্র। তার কথাগুলো সোজা তীরের মতো আমার বুকে বিঁধল। তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। তার চোখগুলো কেন যেন আমায় খুব করে টানে তার কাছে। এমন তো কখনো হৃদ ভাইয়ের জন্য আমার মনে হয়নি। কেন জানি না আমি মনে মনে এখন খুব করে চাইছি অব্রকে।
তার আশেপাশে থাকতে ভীষণ ভালো লাগে আমার। প্রতিদিন তাকে ভেজা চুলে দেখলেই যেন কোনো এক ঘরে চলে যায়। কিন্তু কেন? আমি তো অব্রকে ভালোবাসি না। তাহলে আসলেই আজকে অব্রকে খুব হার্ট করেছি আমি। এটা করা ঠিক হয়নি আমার। একজনের রাগ আরেকজনের উপর ঝাড়া এই বদ অভ্যাসটা আমার মনে হয় না কোনোদিন যাবে। ধুর বলে রান্নায় মন দিলাম। এদিকে অব্র ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে আছে। আজ কেন জানি নিজের বড্ড অপরাধী মনে হচ্ছে। মেঘার মন বোঝার চেষ্টা করেনি সে, মেঘার ইচ্ছে গুলোকে দাম দেয়নি সে, মেঘাকে বোঝার চেষ্টা করেনি সে। না হয় আর মেঘাকে কোনো কাজে হস্তক্ষেপ করতে যাবে না, মেঘার কাছ থেকে নিজেকে সরিয়ে নেবে সে। সে একাই ভালোবেসে যাবে মেঘাকে। মনে মনে কথাগুলো ভাবতেই চোখগুলো ছলছল করে উঠল অব্রর। রকিং চেয়ারে বসে চোখ বুজে রইল কিছুক্ষণ। চলুন খাবার রেডি বলে অব্রের দিকে তাকালাম আমি। অব্রের মুখটা কেমন জানি ফ্যাকাশে লাগছে, তা দেখে বুকটা কেঁপে উঠলো আমার। বলে অব্র আমার পাশ কাটিয়ে নিচে চলে গেল। আমিও পিছন পিছন গেলাম। খাওয়ার টেবিলে নীলা, আমি, অব্র, মোহিত ভাইয়া এসেছিল কিছুক্ষণ আগে চলে গেছে। আর বাবা ব্যবসার কাজে বাহিরে গেছে কয়েকদিনের জন্য। খাওয়ার সময় একটা কথাও বলল না অব্র। এমনি হলে খাওয়ার সময় দুই ভাই বোন বকবক করতো, আজ দুজনে চুপ করে গেছে। খাওয়া শেষ করে রুমে চলে গেল দুজনেই। রুমে আমি থালা বাটি গুছিয়ে সব পরিষ্কার করে প্রায় 1.5 ঘন্টা পর রুমে ঢুকলাম। কয়দিনের জন্য ছুটি নিয়েছে রহিমা আন্টি, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। রুমে ঢুকতেই দেখি খাটের এক পাশে গুটিসুটি মেরে কপালে হাত দিয়ে শুয়ে আছে অব্র। তা দেখে কলজাটা মোচড় দিয়ে উঠলো আমার। আসলে অব্র হয়তো আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে, কিন্তু তখন আমার রাগ উঠেছিল খুব। আর রাগের সময় কারো কথা আমার সহ্য হয় না, তাই মিঠির উপর রাগগুলো অব্রের উপর ঝেড়েছি। বিকেলে মিঠি আমাকে ফোন দিয়ে হাওমাও করে কান্না জড়িয়ে দিয়েছিল। অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বাড়িতে কিছু হয়েছে, তাই মিঠিকে বলেছিলাম। কি রে মিঠি, কাঁদছিস কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? না। তাহলে কেন কাঁদছিস? আপু, ও আমাকে ভালোবাসে না। কে তোকে ভালোবাসে না? রিত ভাইয়া। আমি রিত ভাইয়াকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। কথাটা শুনে আমার মাথায় বাজ পড়ে মনে হলো। কি সব আবুল তাবুল কথা বলছিস তুই মিঠি? আমি যা বলেছি তাই সত্যি আপু। আমি রিত ভাইয়াকে ভালোবাসি, খুব ভালোবাসি তাকে। মিঠির কথা শুনে বুকে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল, সাথে প্রচন্ড রাগ উঠে গেল। আমার মতো একই ভুল করলো মিঠি, ওই প্রতারক ঠকটাকে ভালোবেসে ফেললো। আপু প্লিজ কিছু তো বলো, তুমি অন্তত আমার পাশে থাকো। মিঠির এমন কথায় ঘোর কাটলো আমার। রাগ করে ফোন কেটে দিলাম, কোনো উত্তর দিলাম না। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। ইচ্ছে করছে রিত ভাইকে এই কাঁচা চিবিয়ে খায়। আমার জীবনটা নষ্ট করছে, সাথে মিঠির ও আমার ছোট বোনটার জীবনটা নষ্ট করার ধান্দাই আছে। আমাকে কষ্ট দিয়ে তার শান্তি হয়নি, এখন আমার বোনটাকে কষ্ট দিচ্ছে। না, এটা আমি কিছুতেই মানবো না, কিছুতেই না। কেন এমন করছি রিত ভাইয়া তা আমার জানতেই হবে। সেই রাগ নিয়েই রান্না করছিলাম, তখনই পেছন থেকে আমাকে অব্র জড়িয়ে ধরে। তাতে যেন রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায়, একেবারে আগুনে ঘি ঢালার মতো। রুমের দরজা লাগিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়লাম। না, আজ আর অব্র জড়িয়ে ধরেনি। এর আগে প্রতিদিন তার বুকের সাথে জড়িয়ে ঘুমাতাম, আজ তা করলো না। তাতে কি হয়েছে? আমি তো আর অব্রকে ভালোবাসি না। তার বুকে মাথা না রেখে ঘুমালেও চলবে আমার। এগুলো মনে মনে বলে নিজেকে সান্ত্বনা দিলাম। সেটা রাত এপাশ ওপাশ করতেই গেল, কিছুতেই ঘুম হলো না। কেন জানি ফাঁকা ফাঁকা লাগছে। কয়েকদিন অব্রের বুকে মাথা রেখে ঘুমিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি। তা ভাবতেই অবাক হলাম আমি। রাগে এখন নিজের চুল ছিঁড়তেই ইচ্ছে করছে নিজের। সকালে উঠে নামাজ পড়ে বাগানে গেলাম হাঁটতে। আমার ওঠার আগে অব্র মসজিদে নামাজ পড়তে চলে গেছে। একটু পরে রুমে ফিরে আসলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে চা, পরোটা, আলুর দম আর ডিম আমলেট করলাম। এগুলো অব্রের খুবই পছন্দের, তাই স্পেশালি তার জন্যই বানালাম। খাবার টেবিলে নীলা আর আমি বসে অব্রের জন্য অপেক্ষা করছি, কিন্তু তার আসার নামই নেই। নীলা কেন জানি না কাল রাত থেকে মন মরা হয়ে আছে। এই দুই ভাই বোনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিচ্ছে। কিছুক্ষণ পরে আগমন ঘটলো অব্র মহাশয়ের। তা দেখে নীলা বলে উঠল, এমনি খাবি না? তাড়াতাড়ি আয়, আজ তোর ফেভারিট পরোটা আর আলুর দম রান্না করেছে ভাবি। না, তোরা খেয়ে নে, আমি হোটেল থেকে খেয়ে এসছি।
বলতে বলতে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল অব্র। কথাটা শুনে মন খারাপ হয়ে গেল আমার, যার জন্য এত কিছু করলাম। আর সে এই মেঘা, ভাইয়ের জন্য আর অপেক্ষা না করে খেয়ে নে বলে খাওয়া শুরু করলো নীলা। আমিও কোনো মতে অল্প খেয়ে উঠে পড়লাম, কারণ খিদে লেগেছিল আমার খুব। খিদে আমি একটু সহ্য করতে পারি না। যাই হোক, বাবা, মা, বড় আম্মু, বড় আব্বু, আমি তোমাদের কিছু বলতে চাই। জানি না তোমরা কথাগুলো কিভাবে নিবে, বাট এটাই সত্যি। কোনো সংকোচ ছাড়াই কথাগুলো বলল মিঠি। বলো কি বলতে চাও? মিঠিমা কি বলতে চাও তা নির্ভয়ে বলতে পারো। আসলে আমি একজনকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করতে চাই। কে সে? হৃদ ভাইয়া। কি ফাজলামো করছিস তুই মিঠি আমাদের সাথে? না, আমি কোনো প্রকার ফাজলামো করছি না। আমি হৃদ ভাইকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই, ব্যাস। মিঠি কি বলছো? কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো? তা কি তোমার খেয়াল আছে? আমি কিছু জানি না, কিছু বুঝি না। আমি হৃদ ভাইয়াকে ভালোবাসি এবং আমার তাকেই চাই। হৃদ, ও কি তোমায় পছন্দ করে? আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি হৃদ ভাইয়াকে ভালোবাসি। মিঠি, খুব বেয়াদব হয়ে গেছো। হৃদ তোমার ভাই। না মা, আমি হৃদ ভাইয়াকে কখনো ভাইয়ের চোখে দেখিনি। আচ্ছা তুমি ঘরে যাও। জি বলেই সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল মিঠি। রুমের দরজা লাগিয়ে বিছানায় বসে একটা বড়সড় নিঃশ্বাস ছাড়লো। আজ কথাগুলো বলতে কেন জানি মিঠির একটু ভয় করেনি। সাধারণত সে তার বাবা মাকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ তার খুব শাসন করেছে ছোট থেকেই মিঠি ও মেঘাকে। আদর পেয়েছে বেশি তার বড় আব্বু ও বড় মার থেকে। কথাগুলো কেন সেন্সে বলেছে মিঠি তাই বুঝতে পারছে না। নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগছে মনে হচ্ছে। মাতালের মতো সব সত্য গড়গড় করে বলে দিয়েছে মিঠি। এখন এসব ভাবতে তার হাত পা কাঁপছে। মিঠির কি হবে না ভেবে এসব নিয়ে তো চিন্তা পড়ে আছে। আরেকদিকে তার হৃদ তাকে ভালোবাসে না, এটাই তাকে সর্বদা কয়লার ন্যায় হৃদয়টা জ্বালাচ্ছে। সবকিছু এখন তার বিষাদের সময় লাগছে। এই হৃদ বর্তমান অবস্থা দেখে কষ্ট বুকটা ফেটে যাচ্ছে মিঠির। এসব ভাবতে ভাবতেই মিঠির চোখে নোনা জলে ভরে গেল। হাউমাউ করে কাঁদতে লাগলো মিঠি। 2 দিন হয়ে গেল অপ্র আমার সাথে কথা বলছে না প্রয়োজন ছাড়া। আমি সহ্য করতে পারছি না তার ইগনোর। কষ্ট হচ্ছে খুব। তার দুষ্টুমিগুলো খুব মিস করছি। ইদানিং তাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। কেমন যেন এই সব ফাঁকা ফাঁকা লাগে। তার বুকে মাথা না রাখলে ঠিক মতো ঘুম হয় না। তবে কি আমি আমার উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি অব্রকে, ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি। নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হ্যাঁ মিস্টার অব্র, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার সবগুলো রাগ, জেদ, কেয়ারিং, দুষ্টুমি এসবে আমি প্রেমে পড়ে গিয়েছি। নিজের অজান্তেই কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি তা নিজেই জানি না। আমি কানে হেডফোন লাগিয়ে স্যাড গান শুনছি রুমে শুয়ে আর এসব ভাবছি। তখনই পাশে কারো উপস্থিতি টের পেলাম। নীলা আমার পাশে বসে আছে। এই কান থেকে হেডফোন খুলে উঠে বসলাম। কিরে নীলা, কি হয়েছে? এমন হুতুম বেচার মতো মুখ করে রেখেছিস কেন? মেঘা, তোকে একটা কথা বলা হয়নি। কি? খানিকটা অবাক হয়ে বললাম আমি। আমি তোর ভাইকে ভালোবাসি। তা তো আমি জানি। রোহান ভাইও তোকে ভালোবাসে। রোহানের কথা বলিনি, বলেছি মুহিতের কথা। হোয়াট? কথাটা শোনা মাত্রই আমি সপ্তম আকাশ থেকে পড়ার মতো অবস্থায় চলে গেলাম বলে মনে হলো আমার। কি বলছি কি এসব? নীলা, মুহিত ভাইকে নীলা ভালোবাসে? তোকে আমি লজ্জায় কথাটা বলতে পারিনি এতদিন, তার জন্য সরি রে। কিন্তু তোর ওই খাটাস ভাইটাকে কতবার প্রপোজ করেছি, বাট সে অ্যাকসেপ্ট করেনি। তাই আমি রাগের মাথায় রোহানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আবার তোর ভাই এই বিয়েতে বাদ সাধতেছে। কি এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আর তুই আমাকে কানা করেও জানাসনি? বললাম তো লজ্জায় বলতে পারিনি। তো ভাইয়া কি তোকে ভালোবাসে? বাট সেটা সোজাসুজি মুখে প্রকাশ করবে না খাটাসটা। এই মুখ সামলে কথা বল। তুই আমার ভাইকে খাটাস বললি কেন? নিজে মনে হয় সাধু। তুই যে আমার ভাইকে খাটাস, রাক্ষস, শয়তান আরো কত কি বলিস, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তোর ভাই সেটার যোগ্য, সেটাই বলেছি। আর আমার ভাই কেমন পারফেক্ট, কতটা হ্যান্ডসাম, কত মেয়ে তার পিছনে ঘুরে, সেটা তুই ভালো করে জানিস। আমার সব দিক থেকেই পারফেক্ট, বুঝছিস? কত মেয়ে ভাইয়ের পিছনে লাইন দিয়ে আছে। এখনো কিন্তু অনেক মেয়ে ভাইয়ের পিছনে ঘুরে। কাল আসছে রিয়া আপু, তখন দেখবি কি কি হয়।
তখনই আসবে আবাইগা মজা। এই রিয়াটা আবার কে? আমার মামা তো একমাত্র আদরের মেয়ে রিয়া, মালয়েশিয়া থেকে। অভ্র ভাইয়া বলতে পাগল। যদি সে এসে শুনে অভ্র ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তখন তো বাড়িতে টর্নেডো শুরু হয়ে যাবে। আমার জামাইয়ের দিকে যে কোনো জায়গায় তাকাবে, আল্লাহ তার দু চোখ কানা করে দিবে। ওমা, তাই নাকি? এত ভালোবাসিস আমার ভাইকে? কবে থেকে ভালোবাসতে শুরু করলি রে? চল ছাদে যাই। তুই ছাদে যা, আমি কফি নিয়ে আসছি বললাম আমি। ওকে চল। রাত 11টা বাজে, এখনো বাড়ি ফেরেনি অভ্র। খাবার টেবিলে বসে খাবার ঢেকে রেখে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম আমি। আজ অভ্রের রাগ ভাঙানোর জন্য তার পছন্দের খাবার রান্না করেছি। মোরগ পোলাও, গরুর মাংস, কালা ভুনা, ছোলা বুটের ডাল, সবজি, ইলিশ মাছ ভাজা, ফিন্নি আর চালতা রাসার। সবগুলি অভ্রের ফেভারিট। আজ মোটটা গোল্ডের পাড়ের ব্ল্যাক সিল্কের শাড়ি পরেছি। মেকআপ করিনি, শুধু ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, চোখে মোটা করে কাজল, নাকে একটা ডায়মন্ডের নোজপিন, একজোড়া স্টোনের ঝুমকো, গলায় শুধু অভ্রের দেওয়া স্বর্ণের চেন আর অভ্রের দেওয়া পায়েল, ব্যাস এইটুকুই। কতক্ষণ ধরে অভ্রের অপেক্ষায় করছি, বাট তার আসার নামই নেই। ফোন দিয়েছি কয়েকবার, বাট সে রিসিভ করেনি। তাই রাগ করে ফোন আর দেয়নি। আজ আকাশে অজস্র তারার মেলা বসেছে চাঁদকে উদ্দেশ্য করে। সেই চাঁদের আলো পুরো চারপাশটা আলোকিত হয়েছে। রাতের আকাশ আমার খুব পছন্দের। তারাগুলো বেশ ভালো লাগে, যদিও তারা গুনতে শেষ করতে পারি না। মনটা ভালো করার জন্য গলার সুর তুললাম। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এটুকু বলতে অভ্র আসার ইঙ্গিত পেলাম, কারণ গাড়ির হর্ন বাজছে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠলো আমার এই তৃষ্ণার্ত চোখ এখন অভ্রকে দেখার জন্য ছটফট করছে। তাকে সম্মুখে দেখার হয়তো আমার এই বেহায়া চোখ না তৃষ্ণা মিটবে, হয়তো মিটবে না আজীবনও। ব্যালকনিতে থেকে রুমে এসে কিছুক্ষণ কলিং বেজের জন্য অপেক্ষা করে নিচে নামলাম। অভ্র কলিং বেল বাজাচ্ছে বারবার। দরজার কাছে গিয়ে বুকে হাত দিয়ে বড় একটা শ্বাস নিলাম। কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। কোনোদিন এত লজ্জা লাগেনি আমার অভ্রকে দেখে, তবে আজ এত লজ্জা লাগছে। হয়তো অভ্রকে ভালোবাসি বলে। কাঁপা কাঁপা হাতে মুখে মিষ্টি হাসি নিয়ে দরজাটা খুলে দিলাম। অভ্রের চোখের দিকে তাকালাম। অভ্র আমাকে দেখে হয়তো থমকে গেছে, কোনো প্রকার নড়াচড়া করছে না, চোখের পলকে ফেলছে না। তাতে আরো লজ্জা পেলাম আমি। এই যে স্টার, কোনো সাড়া ছিল না অভ্র। তা দেখে আরো বললাম, অভ্র শুনছেন? না, এবারও কোনো সাড়া পেলাম না। অভ্রর তার কানের কাছে চিৎকার করে নিয়ে বললাম আমি। ছিটকে পড়লো অভ্র, হয়তো আমার চিৎকারে ভয় পেয়েছে। দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন। অভ্র কিছু না বলো ভেতরে ঢুকলো, সোজা রুমে চলে গেল। আর আমি ডাইনিং টেবিলে চেয়ারে বসে আছি, তার অপেক্ষায় আছি। ফ্রেশ হয়ে কখন নিচে আসবে মহারাজ। রেত চমকে উঠলো। ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে চিন্তিত মুখ নিয়ে। এমন সময় কথাটা বলে উঠলো হৃদের বাবা। আব্বু, কি বলছো এইসব? মিকির সাথে আমার বিয়ে? হ্যাঁ, মিঠির সাথে তোমার বিয়ে। অসম্ভব, আমি মিঠিকে বিয়ে করতে পারবো না আব্বু। কেন? কারণ আমি মিঠিকে কখনো বোনের চোখে ছাড়া অন্য চোখে দেখিনি। এটা কোনো ম্যাটার না রিত। আর মিঠি তোমাকে পছন্দ করে, আর মিঠি পরিবারের ছোট মেয়ে। ও যদি সারা জীবন এই বাড়িতে থাকে তাহলে তো ভালোই। না, আমি পারবো না মিঠিকে বিয়ে করতে, পারবো না। রিদ, আমি যা বলতেছি তাই হবে, বুঝেছো? কিন্তু বাবা। কোনো কিন্তু শুনতে চাইছি না আমি, বুঝেছো? রিদ তার বাবার কথায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। আমি আপনাকে ভালোবাসি অভ্র। হ্যাঁ, নিজের অজান্তেই আপনার রাগ, জেদ, কেয়ারিংকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার প্রকাশ ব্যক্তিভেদ আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক তেমনি আপনার ভালোবাসার প্রকাশ অন্যরকম ছিল। প্রথম আপনাকে আপনার ব্যবহারগুলো বিরক্ত লাগতো, বাট এখন যেন আপনার ব্যবহারগুলোতে আমি আসক্ত হয়ে গেছি। প্লিজ মাফ করুন আমায় আপনার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য।
ছলছল চোখ নিয়ে কথাগুলো বললাম আমি। মেঘার কথাগুলো শুনে কেন জানি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিক মনে হচ্ছে অব্রের। হ্যাঁ, সে পেরেছে মেঘার মনে তার জায়গা করে নিতে। হেরে যায়নি সে। নিজের নিখুঁত ভালোবাসার উপর তার বিশ্বাস ছিল একদিন না একদিন মেঘা তার ভালোবাসাটা বুঝবে এবং সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করতে পারবে। আর মেঘা সেটা পেরেছে। অব্র কিছুটা এগিয়ে গিয়ে মেঘার সামনে দাঁড়ালো। মেঘার চোখের কোণে জমে থাকা মুক্তোর ন্যায় জলের কণা সযত্নে মুছে দিল। অব্রের স্পর্শে কিছুটা কেঁপে উঠল মেঘা। চোখ বুজে ফেললো মেঘা। অব্র নিচের ঠোঁট কামড়ে মেঘাকে পর্যবেক্ষণ করতে লাগলো। যদিও এ নাগাদ 3 বার সে মেঘাকে পর্যবেক্ষণ করে ফেলেছে। মেঘার কপালে এসে পড়া ছোট ছোট চুলগুলো মৃদু বাতাসে দুলছে। তা যে সহ্য হলো না অব্রের। চুলগুলো কানের পিঠে গুজে দিল। চোখ মেলে তাকালো মেঘা। কান্নার ফলে চোখের কাজল হালকা লেপটে গিয়েছে চোখের চারিপাশে। কানি নখ দিয়ে চোখ লেপটানো কাজল মুছে দিল অব্র। মেঘলা এদিকে মুক্ত চোখে অব্রকে দেখে চলেছে। মুস্কি হাসির ফলে অব্রর ডান গালে টোল পড়েছে। মুস্কি হাসি দিয়ে মেঘাকে খুন করার সাহস রাখে অব্র। সিল্কি চুলগুলো কয়েকটা চুল এসে কপালে পড়েছে। নীল টি শার্ট আর কালো ট্রাউজারে বেশ মানিয়েছে অব্রকে। বেশ মায়াবী লাগছে অব্রকে। আর অব্র আগেও যেমন ছিল আজও তেমন। আগে অব্রকে ভালো লাগতো না মেঘার, কিন্তু এখন খুব ভালো লাগে, কারণ এখন সে ভালোবাসে। অব্র হঠাৎ করে জড়িয়ে ধরলো মেঘাকে। অব্রের বুকে মাথা রেখে যেন অসীম সুখ খুঁজে পায়। শান্তিতে চোখ বুজে আসে। এমন শান্তি যে কোথাও পায় না, শুধুমাত্র নামাজ ছাড়া। অব্র তাকে 2 হাতে বুকের সাথে মিশিয়ে নিল। দুজনে চোখ বন্ধ করে ভালোবাসাটা অনুভব করছে। দুজন দুজনকে খুব করে পেতে চাইছে। 2 মন মিশে একটি হয়ে গেছে। আজ দুজন পবিত্র ভালোবাসায় পরিপূর্ণ হলো। প্রায় 5 মিনিট পর দুজন ঘোর ভাঙলো। দুজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। লজ্জায় মেঘার গাল দুটো কেমন গুলুমুলু হয়ে গেছে। তা দেখে টেডি ইসমাইল দিল অব্র। অব্র মেঘার হাত ধরে ধীর পায়ে একটু এগিয়ে দোলনায় গিয়ে বসলো। আজ আমি তোমায় কিছু বলতে চাই মেঘা, যা তোমাকে জানা উচিত। তুমি প্লিজ আমার সব কথা শুনবে মন দিয়ে। অব্রর কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো মেঘলা। তোমার আগে আমার জীবনে একজন এসেছিল, খুব ভালোবাসতাম তাকে খুব। তখন সবে অনার্স ফাইনাল ইয়ারে উঠেছে। এর কিছুদিন পর অনার্স ফার্স্ট ইয়ারের নবীন বরণ উৎসবে 1000 ছেলে মেয়ের মাঝে চোখ গেল একটা নীল শাড়ি পরিহিত মেয়ের উপর। তৎক্ষণাৎ আমি থমকে গেলাম। চোখ দুটো তার দিকে স্থির। কিছুক্ষণ পর মাইকের আওয়াজে ধ্যান ভাঙল আমার। মেয়েটার মুখের হাসি দেখে প্রথম দিনে তার প্রেমে পড়ে গেলাম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। এভাবে বেশ কয়েকদিন মেয়েটাকে ফলো করলাম। বন্ধু বান্ধব আমার কাণ্ডে খুব অবাক, কারণ ভার্সিটির মেয়েদের বড়সড় ক্রাশ ছিলাম আমি। সেই সুবাদে অনেক প্রপোজ পেয়েছে, বাট কাউকে অ্যাকসেপ্ট করিনি, কারণ আমার এসবে ফিলিংস আসতো না। বাট সেই মেয়েটাকে দেখে অন্যরকম ফিলিংস হয়েছিল। হঠাৎ একদিন মেয়েটাকে প্রপোজ করে বসলাম। মেয়েটাও সানন্দে অ্যাকসেপ্ট করলাম, কারণ সেও আমাকে মনে মনে পছন্দ করত। চলতে লাগলো আমাদের প্রেম। প্রতিদিন ভার্সিটিতে দেখা করা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, প্রতিদিন রাত 12টা-1টা পর্যন্ত ফোনে প্রেম আলাপ করা। এভাবে 1 বছর চলে গেল। শ্রুতির উপর আমি আস্তে আস্তে আরো দুর্বল হয়ে পড়লাম। হঠাৎ একদিন আমাকে এসে বলল আমার সাথে সে আর সম্পর্ক রাখতে চায় না, কারণ তার বিয়ে ঠিক হয়ে গেছে। সে তার বাবা মার কথা ফেলতে পারবে না। আমি বলেছিলাম সমস্যা নেই, আমি তোমার বাবা মার সাথে কথা বলবো, কিন্তু সে এতে কিছুতেই রাজি না, কারণ তার বাবা নাকি আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না। অনেক বছরের পরও সে নারাজ। সেদিনের পর থেকে শ্রুতির সাথে অনেক কন্ট্রাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু পারিনি। প্রায় আধ পাগল হয়ে গিয়েছিলাম, কি করবো না করবো, কিভাবে শ্রুতি দেখা পাবো এই নিয়ে। হঠাৎ একদিন রাতে আমার বন্ধু রাজীব ফোন দিয়ে বলছে শ্রুতি পালিয়েছে, তাও আমার এই ঘনিষ্ঠ বন্ধু রায়হানের সাথে। আমার মাথায় বাজ পড়ল, হাত থেকে ফোনটা পড়ে গেল, স্তব্ধ হয়ে গেলাম। শ্রুতি আমাকে ঠকালো, তার সাথে আমার বন্ধু রায়হানও। কিভাবে পারলো তারা, কিভাবে? সেদিনের পর খুব ভেঙে পড়েছিলাম, বাট সেটা ভিতরে ভিতরে। বাইরে থেকে নিজেকে খুব শক্ত প্রমাণ করেছিলাম। শ্রুতিকে ঘৃণা করতে শুরু করলাম। ভেবেছিলাম জীবনের কারো মায়ায় জড়াবো না। শ্রুতির মতো মেয়েদের ঘৃণা করতাম, কিন্তু না। তার কয়েক বছর পর তুমি এলে আমার দুনিয়ায়, আলো হয়ে, ভালোবাসে রাঙানো প্রদীপ হয়ে। প্রথম তোমার বাথরুমগুলো দেখে খুব রাগ হতো,
বাট ঠিক মনের অজান্তেই তোমায় ভালোবেসে ফেলেছি। তো আমি সেদিন বুঝেছি, যেদিন তুমি রশিদের হাত ধরে ফুটপাতের রাস্তায় হাঁটছিলে, খুব রাগ হয়েছিল আমার। সেদিনের পর থেকে অলওয়েজ আমার শুধু তোমার কথাই মনে পড়তো। শয়নের স্বপ্নে জাগরণে শুধু তুমি ছিলে। আস্তে আস্তে অনুভব করলাম আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। যদিও জানতাম তুমি হৃদ নামের বেইমানকে ভালোবাসো, এটাও জানতাম হৃদ তুমি ভালোবাসে না, জাস্ট নাটক করেছিল তোমার সাথে। কথাগুলো বলেই বড় একটা শ্বাস নিয়ে বিরতি নিল অব্র। আমি অবাক হয়ে অব্রের কথাগুলো শুনছিলাম। অব্রের কষ্ট আমি অনুভব করতে পারছি, কারণ আমি এই একই কষ্টের পরিচিত, খুব করে পরিচিত। আমিও যে ঠকেছি, হ্যাঁ ঠকিয়েছে আমায় হৃদ ভাইয়া। তুমি জানো হুট করে কেন তোমাকে বিয়ে করেছে? না তো, অবাক হয়ে গেলাম আমি। তার কারণ হৃদ আমাকে হুমকি দিয়েছিল তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়ার। যেদিন তোমরা তোমাদের নানা বাসায় গিয়েছিলে সেদিন আমাকে হুমকি দিয়েছিল হৃদ। তাই পরের দিনই সুযোগ বুঝে তোমায় বিয়ে করি, কারণ সেদিন হৃদ বাসায় ছিল না। আমি চাইনি তোমাকে হারাতে, তোমাকে হারানোর ভয় আমার মনে জেগে বসেছিল। তাই ওই সময় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওই কাজটা করতে বাধ্য হই। সরি বউ। কান ধরে দুষ্ট এসে বলল অব্র। অব্রের মুখে বউ ডাক শুনে আমার মনে এক অসাধারণ ভালো লাগা শিহরণ বয়ে গেল। এ কেমন এক মিষ্টিকর অনুভূতি। হৃদ ভাইয়া এতটা খারাপ, খুব রাগ লাগছে তার উপর। এখন আবার আমার বোনকে ঘাড়ে চেপে বসেছে। আল্লাহ, তুমি মিঠির মাথা থেকে এই হৃদ ভাইয়া নামক ভূত নামাও। হয়েছে, আর সরি বলতে হবে না। আগে এসব বলতে এমন কিছুই হতো না। না আমি আপনাকে আমার জীবনে ভিলেন মনে করতাম। মুখ ফুলে বললাম আমি। আমার কথায় খিলখিল করে হেসে উঠল অব্র। আমি অব্রের হাসি মুগ্ধ হয়ে দেখছি। হঠাৎ তার গালে স্পর্শ করলাম। হাসি থেমে গেল অব্রের। আমার কোমরে হাত রেখে তার কাছে টেনে নিল। তার চোখ দুটো আমার চোখে দুটোই আবদ্ধ। দুজনের মাঝে 1 ইঞ্চিও দূরত্বে নেই। সব দূরত্ব অবসান ঘটেছে আজ। আচমকা আমার ঠোঁট তার ঠোঁট চেপে ধরলো। কেঁপে উঠলাম। কিছুক্ষণ থম মেরে থাকলাম। বাট অপরের ভালোবাসায় স্পর্শ দমে থাকতে পারলাম না। খুব যত্নে তার ভালোবাসা স্পর্শগুলো অনুভব করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর মেঘার ঠোঁট ছেড়ে বড় বড় শ্বাস ছাড়লো অব্র, সাথে মেঘলাও। অনেকদিন পর অব্রের তৃষ্ণার্ত হৃদয় আজ তৃষ্ণা মেটাতে পেরেছে। নতুন করে তার শুভ্রপরীকে অনুভব করতে পেরেছে অব্র। এই চাঁদনি রাতে প্রিয় মানুষের পাশে বসে আছে, একটা রোমান্টিক গান তো গাইতেই পারি, তাই না? আমার সাথে তোমাকে গাইতে হবে। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार, तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल। क्या क्या जतन करते हैं तुम्हारे सिवा, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार, বাঁচতে শিখিয়ে মন তোমাকে পেয়ে, তোমারই ভাবনায় পাই সুখ কুড়িয়ে। চেয়েছি পেয়েছি থেকো মনের গহীনে, তারে না বাঁচে না মন তুমি বিহনে। গানটা গাইছে আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ হাজারো তারার মেলা বসেছে চাঁদের উদ্দেশ্য করে। গোলমালার ন্যায় রূপলি চাঁদটা অনবরত মিটমিট করে হেসে চলেছে। চাঁদের রূপালী আলোয়
খানিকক্ষণটা এসে পড়েছে দুজনের মুখে। মৃদু বাতাসে উড়ে চলেছে মেঘলার খোলা চুলগুলো। এ যেন এক অমায়িক সৌন্দর্য, সুখময় মুহূর্ত। মেঘাকে কোলে নিয়ে ছাদ থেকে রুমে এলো অভ্র। রুমে ঢুকেই এক দফা সারপ্রাইজ পেল। দুষ্টু হেসে চোখ মেরে মেঘলাকে বিছানায় বসিয়ে চোখে চোখ রেখে বলল, বাহ, আমার বউ তো থেকে একদম এগিয়ে আছে। এর আগের বাসর তো তোমার জন্য হয়নি, তাই আজ নিজ হাতে বাসর সাজিয়েছে। আমি কিন্তু সারপ্রাইজড। লজ্জায় মাথা নিচু করে আছি। লোকটা পারেও বটে, বেলাস কোথাকার। মেঘার পাশে বসে মেঘার কানের দুল খুলতে লাগলো অভ্র। মেঘা যেন লজ্জায় মিয়ে গেল। তারপর মেঘাকে আস্তে করে শুয়ে সেও মেঘার উপর সমস্ত ভার দিয়ে শুয়ে মেঘার ঘাড়ে মুখ গুজে দিল। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো মেঘার ঘাড়, মুখ, গাল। মেঘার অভ্রের টি শার্ট খামচে ধরে। চোখ বুজে অভ্রের স্পর্শ অনুভব করছে। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, অভ্রের কথায় কোনো রেসপন্স করলো না মেঘা। অভ্র বুঝে নিল নীরবতার সম্মতির লক্ষণ। ডুবে গেল দুজন দুজনাতে। পূর্ণতা পেল আজ দুজনের ভালোবাসা। এদিকে রুহান, আমি আপনাকে নয় মুহিতকে ভালোবাসি। এই কদিন মুহিতকে জেলা সহ ওর মুখ থেকে ভালোবাসি শোনার জন্যই আপনার সাথে নাটক করেছি। আই এম রিয়েলি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি সব জানি নীলা, তোমার আগে আমাকে সব বলেছে মেঘা। 3 দিন আগে আমাকে সব বলেছে মেঘা। রিহানের এমন কথায় চমকে উঠল নীলা। কি, মেঘা আপনাকে এসব বলেছে? জি ম্যাডাম, তবে মোহিত কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। জানি, বাট লোকটা মুখে স্বীকার করতে চায় না। আপনার পরিবারকে কি বলে বোঝাবেন? তারা এই বিয়েটার জন্য কত আশা করে আছে। আমি বলেছি এখন আমার তোমাকে ভালো লাগে না, তাই বিয়ে ক্যান্সেল। তারা অবশ্য অনেক রাগারাগি করেছে, তবে আমার কথাই তাদের কাছে শেষ কথা। সরি, আমার জন্য আপনাকে কত কিছু না ফেস করতে হচ্ছে। আরে সরি বলার কিছু নেই, তোমাদের দুজনকে একসাথে দেখলে আমি অনেক খুশি হব। তোমরা সুখী হও, মলিন হেসে বলল রোহান। আপনি সুখী হন, দোয়া করি। আপনার উপকার কখনো ভুলবো না। অনেক ভালো আপনি। যে মেয়ে আপনাকে পাবে সে তো 24 ক্যারেট সোনার পাওয়ার মতো লাকি হবে। আচ্ছা ভাই, ওকে, গুড নাইট। ওপাশ থেকে কল কাটার আওয়াজে হাঁপ ছাড়লো রোহান। বুকটা মোচড় দিয়ে উঠছে। ভালোবাসার মানুষ তার ভাগ্যে নেই। নীলাকে খুব ভালোবেসে ফেলেছিল রোহান। খুব করে চেয়েছিল নীলাকে সে। নীলার নীল দুটো চোখের প্রেমে পড়েছে রোহান। মেঘার কাছে নীলা আর মোহিতের কথা শুনে তার অক্ষত হৃদয় কাচের ন্যায় ভেঙে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। তবুও সে নিজেকে সামলে নিয়েছে। সে চায় তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক। কিছু কিছু মানুষ ভালোবাসার পূর্ণতা পায় না, তাদের মধ্যে আমি হয়তো একজন। মলিন হেসে আকাশের দিকে চেয়ে আছে রোহান। কেটে গেছে 1 মাস। নীলা আর মোহিতের সাথে মিটি আর হৃদের সাথে সবাই খুব খুশি। হৃদ নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে, কিন্তু মিঠিকে এখনো ভালোবাসতে পারিনি সে। মিঠি খুব চেষ্টা করছে হৃদের ভালোবাসা পাওয়ার। এই নীলা আর মোহিতের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, ওরাও খুব খুশি। আর এদিকে রোহান কানাডা চলে গেছে, ওখানে থেকে জব করবে সে। হয়তো ভালোবাসার মানুষের থেকে পালানোর ধান্দা, পারবে না চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখতে। মেঘা আর অভ্রের দিনগুলো কাটছে ভালোবাসাময়। দুজন দুজনকে ছাড়া অচল প্রায়। সমাপ্ত।